তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বোরন। বোরন হচ্ছে পর্যায় সারণীর হচ্ছে 5 নম্বর মৌল। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট পারমাণবিক সংখ্যা হচ্ছে 5 এবং অ্যাটমিক ওয়েট অফ দ্য বোরন ইজ 10.82. তো অ্যাটমিক নাম্বার অফ দ্য বোরন ইজ 5 এবং অ্যাটমিক ওয়েট পারমাণবিক গুরুত্ব হচ্ছে 10.82. এবং বোরনের ইলেকট্রন বিন্যাস, বোরনের যদি আমরা ইলেকট্রন বিন্যাস দেখি, বোরনের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, 2s2 অ্যান্ড 2p1. তো ওর যে শেষ কক্ষপথের ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 3. যদি আমরা ক্লাস 10-এর কনসেপ্টে যাই ইউজিং দ্য 2n² কনসেপ্ট, তাহলে প্রথম কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে হচ্ছে 2 এবং দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা হবে হচ্ছে 3. তো সেই কারণে বোরন চেষ্টা করবে 3টি ইলেকট্রনকে ছেড়ে দেওয়ার জন্য। তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট দ্য ভ্যালেন্সি অফ দ্য বোরন ইজ 3. তো বোরনের পারমাণবিক সংখ্যা তাহলে বোঝা গেল কেন 5 এবং কী কারণে ভ্যালেন্সি হচ্ছে 3. এবং বোরন হচ্ছে পর্যায় সারণীতে বোরনের অবস্থান হচ্ছে 3b, এই জায়গাটাতে হচ্ছে বোরন বসে আছে। বোরন হচ্ছে যে পর্যায় সারণীতে বসে আছে 5 নম্বর জায়গাতে, সেই জায়গাতে আরও যেই সমস্ত মৌলগুলো আছে তারা, বোরন হচ্ছে একমাত্র অধাতু, কিন্তু বাকি অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, বাকি আরও যে সমস্তগুলো আছে সেগুলো হচ্ছে সবই ধাতু। তো বোরন ইজ কাইন্ড অফ এন এক্সেপশনস দ্য প্লেস ইন হুইচ ইট ইজ সিটিং। বোরন হচ্ছে, তো বোরন নিয়ে বলার আগে যেটা আমাদের বলা উচিত সেটা হচ্ছে যে বোরন প্রাচীন যুগ থেকেই সবাই জানতো যে বোরনকে কী করে ব্যবহার করা হয়। অ্যাকচুয়ালি বোরাক্স হিসাবে বোরন ব্যবহার করা হতো যখন প্রাচীনকালে বোরন ব্যবহার করা হতো। তো বোরন আবিষ্কার করেছে হচ্ছে বিজ্ঞানী ডেভি আর্দ্র বোরিক অ্যাসিডের তড়িৎ বিশ্লেষণ করে 1807 খ্রিস্টাব্দে বোরন মৌলটি প্রথম আবিষ্কার করেন তিনি। এবং তিনি 1808 খ্রিস্টাব্দে বোরন ট্রাইঅক্সাইড থেকে পটাশিয়াম ধাতুর বিক্রিয়া করে সেইখান থেকে বোরন উৎপন্ন করেন। বোরন জেনারেলি প্রাকৃতিক মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এটিকে খনিজ পদার্থের সাথে মিশে থাকে। তো কোন কোন খনিজ পদার্থ থেকে বোরন পাওয়া যায় সেইগুলো আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে বোরাক্স থেকে হচ্ছে পাওয়া যায়। তো বোরাক্সের সংকেত হচ্ছে Na2B4O7 10H2O। সেকেন্ড হচ্ছে বোরাসাইট, এর সংকেত হচ্ছে 2Mg3B8O15 MgCl3। তৃতীয়টি হচ্ছে কোলেম্যানাইট এবং এর সংকেত হচ্ছে Ca2B6O11 5H2O। এরকম করে বলা হচ্ছে কেন 10H2O 5H2O? কারণ হচ্ছে যে এগুলো হচ্ছে কেলাসন হিসেবে থাকে, কেলাস হিসেবে থাকে, সেই কারণে ইট ইজ দ্য কেলাস অফ দ্য বোরাক্স, কেলাস অফ দ্য কোলেম্যানাইট অ্যান্ড দ্য কেলাস অফ দ্য বোরাসাইট। তো সেই হিসাবে এই সমস্তগুলোকে এই হিসাবে লেখা হচ্ছে। তারপরেরটা হচ্ছে ফোর্থ হচ্ছে প্যান্ডারমাইটের সংকেত হলো Ca2B6O11 3H2O। তোমরা দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ক্যালামানাইট অ্যান্ড দ্য প্যান্ডার। এইখানে হচ্ছে কেলাসের মধ্যে যে জলের অণুর সংখ্যা আছে, এখানে 5টা জলের অণু আছে, এখানে 3টে জলের অণু আছে। তো দ্য নেম চেঞ্জেস বিকজ অফ দ্য নাম্বার অফ H2O চেঞ্জেস, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট নামটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 5 নম্বরটা হচ্ছে উলেক্সাইট, সংকেত হচ্ছে Na2B4O7, Ca2B6O11, 16H2O। সিক্সথ হচ্ছে কার্নাইটকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে রাজোরাইট। এর সংকেত হচ্ছে Na2B4O7 10H2O। লুক অ্যাট দ্য ডিফারেন্স বিটুইন দ্য বোরাক্স অ্যান্ড দ্য কার্মানাইট। বোরাক্সের সংকেতটা হচ্ছে সমান, Na2B4O7 দুজনের মধ্যেই আছে, কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে যখন ওয়াটারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা 4 হয়ে যাবে, আর এর ক্ষেত্রে হচ্ছে 10H2O হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে নামগুলো চেঞ্জ হচ্ছে, জলের অণুর কতগুলো করে থাকছে সেই হিসাবে নামটা চেঞ্জ হচ্ছে। যখন আমাদের পৃথিবীতে যখন অগ্নুৎপাত হচ্ছে তখন আগ্নেয়গিরির বাষ্পের মধ্যে বোরিক অ্যাসিড থাকে, H3BO3 থাকছে আগ্নেয়গিরির বাষ্পের মধ্যে, এগুলো থাকছে। তো
এবার আমি তোমাদেরকে বলি যে বোরনের ব্যবহার কী। বোরনের ব্যবহার হচ্ছে বেসিক্যালি ইউজ হয় হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যান্ড দ্য কমার্শিয়াল ইউজের ক্ষেত্রে বোরন খুব ব্যবহার হয়। বোরন বোরন হ্যাজ এ হার্ডনেস, ইট ইজ অ্যান হার্ড নন মেটাল, হাই মেল্টিং পয়েন্ট অ্যান্ড দ্য নিউট্রন অ্যাবজর্পশনস অ্যান্ড দ্য মেক ইট ভ্যালুয়েবল ইন দ্য ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনস। তো কোন কোন অ্যাপ্লিকেশনের জন্য কাজে লাগে? ফার্স্ট হচ্ছে গ্লাস অ্যান্ড দ্য সেরামাইটসের জন্য বোরন খুব। বোরিক অ্যাসিড ইজ দ্য কি ইনগ্রেডিয়েন্ট ইন ম্যানুফ্যাকচারিং অফ দ্য বোরোসিলিকেট গ্লাস, যেটাকে পাইরেক্স বলা হয়, উইচ ইজ অলসো নোন ফর ইটস হাই রেজিস্ট্যান্স টু দ্য থার্মাল শক। ইট ইজ অলসো ইউজড ইন দ্য ফাইবার গ্লাস ফর ইনসুলেশন অ্যান্ড দ্য স্ট্রাকচারাল মেটেরিয়ালস। সো গ্লাস বানানোর জন্য বোরন খুব বেশি পরিমাণে ইউজ করা হয়। তো প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের যে গাড়িগুলো আছে সেখানে যে গ্লাসগুলো ইউজ করা হয়, বুলেট প্রুফ গ্লাসগুলো ইউজ করা হয়, সেই ক্ষেত্রেও বোরনকে ইউজ করা হয়। তারপরে হচ্ছে ডিটারজেন্ট অ্যান্ড দ্য ক্লিনিং প্রোডাক্ট। বোরাক্সকে বলা হয় হচ্ছে সোডিয়াম বোরেট, ইজ ওয়াইডলি ইউজড ইন দ্য ওয়াশিং পাউডার, সোপস অ্যান্ড দ্য আদার ক্লিনিং কম্পাউন্ডসের মধ্যে ব্যবহার করা হয়। হাই স্ট্রেংথ মেটেরিয়ালের মধ্যে বোরন কার্বাইড ইউজ করা হয়, বোরন নাইট্রাইড ইউজ করা হয়। ইট ইজ দ্য ওয়ান অফ দ্য হার্ডেস্ট মেটেরিয়াল, সেকেন্ড অনলি দ্য ডায়মন্ড। তো ডায়মন্ডের পরে সবথেকে যদি শক্ত মেটেরিয়াল বলা হয় তো সেটার নাম হচ্ছে বোরন কার্বাইড। আরেকটা হচ্ছে বোরন সোডিয়াম বোরেট, বোরন কার্বাইড অ্যান্ড বোরন নাইট্রাইড BN। সো এইগুলো হচ্ছে। তারপরে মেটালার্জিতেও খুব পরিমাণে ইউজ করা হয়। দ্য বোরেটস আর অলসো অ্যাজ এ ফ্লাক্স ফর দ্য সোলজারিং অ্যান্ড দ্য ওয়েল্ডারিং মেটেরিয়ালস অ্যাজ এ ডিঅক্সিডাইজিং এজেন্ট ইন দ্য সাম মেটাল অ্যালয়েস। তো সোল্ডারিং করার জন্য মানে দুটো লোহাকে আটকানোর জন্য অথবা অন্য কোনো মেটালকে সোল্ডারিং করার জন্য মেটালার্জিতে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রে বোরন ইউজ করা হয়, কারণ হচ্ছে যে দ্য বোরন ইজ ইউজড অ্যাজ এ dopant in the semiconductor like the silicon and the germanium to modify their electrical properties। তো বোরন ইউজ করা হচ্ছে ইলেকট্রিক্যাল প্রপার্টিসের জন্য ইউজ করা যায়। আমাদের আজকালকার দিনে যে চিপগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলোর মধ্যে সিলিকন অ্যান্ড দ্য জার্মেনিয়াম ইউজ করা হচ্ছে, বাট সিলিকনের মধ্যে জার্মেনিয়ামের সাথে বোরন কেন ইউজ করা হচ্ছে? টু মেক ইট মোর কন্ডাক্টেবল। তো ইলেকট্রিসিটির ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরেরটা হচ্ছে নিউক্লিয়ার অ্যাপ্লিকেশনের জন্য, কারণ বোরন 10 ইজ অ্যান এফেক্টিভ নিউট্রন অ্যাবজর্ভার। যদি কোনো কারণে কোথাও নিউক্লিয়ার ফুয়েল লিক হয়ে যায় তো সেইখান থেকে নিউক্লিয়ার ফুয়েলটাকে অ্যাবজর্ব করার জন্য আমরা ইউজ করি হচ্ছে বোরনকে আমরা ইউজ করি। তো বোরন যেমনি অপারেশন সিন্দুরের সময় আমরা যখন দেখেছিলাম, অপারেশন সিন্দুরের সময় দেখা গেছিলো যে যখন ইন্ডিয়া পাকিস্তানকে যখন অ্যাটাক করেছিল তো তখন বলা হয়েছিল যে নিউক্লিয়ার ফুয়েল লিক হয়ে গেছে। তো সেই কারণে দেখা গেছিলো যে ইজিপ্ট থেকে আনা হয়েছিল হচ্ছে বোরন, কোনো একটা প্লেনে করে আনা হয়েছিল, তারপর ওটাকে স্প্রে করা হয়েছিল। ইজিপ্টে প্রচুর পরিমাণে বোরন তো পাওয়া যায়, তো সেই হিসাবে ওইখান থেকে আনা হয়েছিল। তো নিউক্লিয়ার অ্যাপ্লিকেশনের জন্য বোরন খুব ইউজ করা হয়। বোরন 10 ইট ইজ অ্যান আইসোটোপ, বোরন 10 ইজ অ্যান আইসোটোপ। তো সেই কারণে এই আইসোটোপটাকে নিউট্রন অ্যাবজর্ভার হিসেবে ইউজ করা হয়। আরেকটা হচ্ছে যে বোরন অ্যাক্ট অ্যাজ এন, এটা তো বলা হয়েছে। আরেকটা হচ্ছে হেলথ অ্যান্ড দ্য বায়োলজিক্যাল ইউজের জন্য। এবার হচ্ছে অর্গানিকের ক্ষেত্রে, এটা তো ইনঅর্গানিকের ইউজ হলো, এবার অর্গানিকের ক্ষেত্রে কোথায় কোথায় বোরন ইউজ হয়। তো বোরন প্লেজ এ রোল ইন দ্য ক্যালসিয়াম অ্যান্ড দ্য ম্যাগনেশিয়াম মেটাবলিজম অ্যান্ড বোন ফর্মেশনস অ্যান্ড মে ইমপ্রুভ দ্য সিমটমস অফ অস্টিওআর্থারিস বাই দ্য রিডিউসিং দ্য ইনফ্লামেশন। সো হাড়ের বেসিক্যালি জোর বাড়ানোর জন্য বোরনকে ইউজ করা হয়। হরমোন রেগুলেশনের জন্য বোরনকে ইউজ করা হয়। ব্রেন ফাংশনের জন্য বোরন খুব ইউজফুল। অ্যান্টিসেপটিক অ্যান্ড দ্য অ্যান্টিমাইক্রোবিয়াল হিসেবে বোরনকে ইউজ করা হয়। উন্ড হিলিং অ্যান্ড দ্য ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বোরন ইউজ করা হয়। তো এই সমস্ত কাজের জন্য বোরন ইউজ। ক্যান্সার ট্রিটমেন্টের জন্য বোরন ইউজেস জেলস হ্যাভ শোন দ্য প্রমিস ইন ইমপ্রুভিং দ্য উন্ড হিলিং অ্যান্ড দ্য ট্রিটিং দ্য রেডিয়েশন। এবার হচ্ছে যে সার্টেন বোরন কন্টেইন কম্পাউন্ড আর অলসো দ্য FDA approved for treating some cancerous due to their targeted effects on the cancer cells। FDA হচ্ছে একটা সংস্থা, আমেরিকানদের একটা সংস্থা, তারাই এই সমস্ত কোথায় কী ইউজ করতে হবে, মেডিকেল সায়েন্সের ক্ষেত্রে কোথায় কোনটা ইউজ করা উচিত সেগুলোর পারমিশন দেয় হচ্ছে ওইখান থেকেই আসে, FDA থেকে আসে। তো when FDA gives the permissions that you can use it, after that all the doctors use it। তো এটা গেল হচ্ছে তো বেসিক জিনিসপত্র। এগুলো পরীক্ষা খুব একটা বেশি জিজ্ঞেস করবে না। পরীক্ষা যেগুলো জিজ্ঞেস করবে যে প্রিপারেশন অফ বোরনকে কী করে প্রিপেয়ার করা হয়। তো প্রিপারেশন বলার আগে বোরন হচ্ছে দুই রকমের হয়। বোরন
বোরন একটা হচ্ছে অ্যামরফাস বোরন আর একটা হচ্ছে ক্রিস্টালাইন বোরন। অ্যামরফাস বোরনকে বাংলায় বলা হয় অনিয়তাকার বোরন, অ্যান্ড ক্রিস্টালাইন বোরনকে বলা হয় হচ্ছে নিয়তাকার বোরন। তো এবার যাওয়া যাক কী করে তৈরি করা হচ্ছে। তৈরি করা হচ্ছে কী করে, B2O3 বোরন অক্সাইডের থেকে, বোরন ট্রাইঅক্সাইডের থেকে B2O3 সাথে রিয়্যাক্ট করানো হচ্ছে কাকে, B2O3কে, মানে B2O3 এর সাথে বোরন ট্রাইঅক্সাইডের সাথে Mg ম্যাগনেসিয়ামে রিয়্যাক্ট করানোর পরে তৈরি হচ্ছে MgO ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস বোরন তৈরি হচ্ছে। এবার এটাকে ব্যালেন্স আউট করি, বোরন এদিকে দুটো আছে, সো এদিকে as a result of that on the right hand side we will add the 2 with the boron, and here the Mg is 1, but the oxygen is 3, তো সেই কারণে আমি এখানে 3 দেবো আর Mg এর আগে 3 দেবো। সো দিস ইজ হাউ উই ক্যান ব্যালেন্স অ্যান ইকুয়েশনস। এটাকে বলা হয় রাসায়নিক সমীকরণকে কী করে ব্যালেন্সিং আউট করতে হয়। তো ম্যাগনেসিয়ামের সাথে রিয়াকশন করার পর ম্যাগনেসিয়ামের চূর্ণর সাথে রিয়াকশন করার পর বোরন তৈরি হলো। এখানে প্রচুর পরিমাণে হিট ইউজ করা হয়, অতিরিক্ত তাপমাত্রাতে এগুলোকে তৈরি করা হয়। আরেকটা হচ্ছে যে B2O3 এর সাথে পটাশিয়ামের রিয়াকশন করানো হয়, রিয়াকশন করানোর পর তৈরি হয় হচ্ছে K2O পটাশিয়াম অক্সাইড, আর বোরন তৈরি হয়। এবার এখানে বোরন দুটো আছে, তো ব্যালেন্সের জন্য আমি এখানে 2 দিয়ে দেবো, 2B হয়ে গেল। পটাশিয়াম আছে হচ্ছে দুটো, বাট অক্সিজেন আছে হচ্ছে 3টে, তো হাউ ক্যান আই মেড অক্সিজেন 3 ওভার হিয়ার বাই অ্যাডিং দ্য 3। তো 3 যদি এখানে যোগ করি তাহলে পটাশিয়াম কটা হয়ে যাচ্ছে, 6টা হয়ে যাচ্ছে, তো এখানে আমি 6 যোগ করব। তো সেই কারণে এরকম করে আমি রাসায়নিক বিক্রিয়াগুলোকে ব্যালেন্স আউট করব। তো বিক্রিয়ার পর কী করা হয়, ঠান্ডা করা হয়, অবশিষ্টিকে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে ফুটানো হয়। ফুটানোর পরে অশুদ্ধিগুলো HCl এর মধ্যে দ্রবীভূত হয়ে যায় এবং বোরনের বাদামি বর্ণ পড়ে থাকে। তো এই পর্যন্ত এসেই শেষ হয়ে যায় না, কি করতে হয় এরপরে, এর সাথে এটাকে HCl এর সাথে যোগ করতে হয়। যে রেমনেন্টটা থাকে, যদি কোনো অশুদ্ধি থেকে থাকে তাহলে এই অশুদ্ধিটা HCl এর সাথে রিয়্যাক্ট করে যায় এবং শেষে কি পড়ে থাকে, বোরন পড়ে থাকে, বাদামি রঙের ব্রাউন কালারের বোরন নিচে পড়ে থাকবে। তো এই কারণে বোরনকে পিউরিফাই করা হয়। তো এবার হচ্ছে যে এইভাবে বাদামি বর্ণের অনিয়তাকার বোরন তৈরি করা যায়। শুধুমাত্র এরকম করেই তৈরি করা যায় না, আরও অনেক রকমভাবে বোরন তৈরি করা যায়। তার মধ্যে একটা প্রসেস, আরও 2-3টে আমি প্রসেস বলে দিচ্ছি। বোরন ট্রাইঅক্সাইড এইমাত্র বললাম। বোরন ট্রাইঅক্সাইড কোনটা, বোরন ট্রাইঅক্সাইড হচ্ছে B2O3। এটাকে বলা হয় বোরন সেস্কুইক অক্সাইডও বলা হয়। কেন বলা হয় এটা আমি পরে বলছি। তো বোরন ট্রাইঅক্সাইডের সাথে রিয়াকশন করানো হয় হচ্ছে পটাশিয়াম ফুওবোরেট মিনস হচ্ছে যে KBF4 এর সাথে রিয়াক্ট করানো হয় কার, Mg রিয়াক্ট করানো, ম্যাগনেসিয়ামে রিয়াক্ট করানো হলে তাহলে তৈরি হচ্ছে পটাশিয়াম ফ্লুরেট প্লাস বোরন প্লাস MgF2, F হচ্ছে ফ্লুরিন, এটা হ্যালোজেন মৌল। তো পটাশিয়াম এবার হচ্ছে কেন ব্যালেন্স আউট করবো কী করে, এখানে ম্যাগনেসিয়াম রয়েছে হচ্ছে একটা, এখানেও একটা রয়েছে, ফ্লুরিন একটা, কিন্তু এখানে 4টে রয়েছে ফ্লুরিন। তো সেই কারণে আমি ব্যালেন্স আউট করবো কী করে, তো ব্যালেন্স আউট করার জন্য এখানে 2 দিয়ে প্রথমে পটাশিয়ামকে আমি ব্যালেন্স আউট করি, এখানে পটাশিয়ামকে কে 2 করি, ফ্লুরিন 8টা হয়ে গেল, তার মানে এখানে 3 যোগ করবো, তা 3 দুগুণি 6 আর 2 8, টোটাল 8টা ফ্লুরিন হয়ে গেল। আর বোরন পড়ে রইলো, বোরন হচ্ছে 2টো, তার মানে এর আগে 2 বসিয়ে দেবো। তো দিস ইজ দ্য ওয়ে, অ্যান্ড ম্যাগনেসিয়াম ইজ 3 ওভার হিয়ার। সো দিস ইজ হাউ উই ক্যান ব্যালেন্স ইট আউট। তো আরও এবার যদি পটাশিয়াম বোরেটের সাথে পটাশিয়াম ফ্লুওবোরেটের সাথে যদি আবার পটাশিয়ামেরই রিয়াকশন করানো হয়, পটাশিয়ামকেই যদি হিট দিয়ে করানো হয়, তাহলে তৈরি হচ্ছে পটাশিয়াম ফ্লুরাইড আর তৈরি হয়ে যাচ্ছে বোরন তৈরি হয়ে যাচ্ছে। তো এইগুলো যে সমস্ত বোরন তৈরি হচ্ছে, এইগুলো হচ্ছে অ্যামরফাস বোরন বা অনিয়তাকার বোরন। এই পর্যন্ত আমি যতগুলো দেখালাম সেগুলো হচ্ছে অ্যামরফাস বোরন তৈরি করা হচ্ছে, অ্যামরফাস বোরন তৈরি হলো। তো এবার হচ্ছে যদি আমি ক্রিস্টালাইট বোরন অথবা নিয়তাকার বোরন যদি তৈরি করি, তাহলে আমার কোন কোন রিয়াকশন করাতে হবে, ক্রিস্টালাইন বোরনের ক্ষেত্রে আমার কোন কোন রিয়াকশন করাতে হবে, বা ক্রিস্টালাইন বোরনকে নিয়তাকার বোরন বলা হয়। তাহলে কোন কোন রিয়াকশন করাতে হবে, যে রিয়াকশন করাতে হবে সেইগুলো হচ্ছে যে বোরন ক্লোরাইডের সাথে, ট্রাইক্লোরাইডের সাথে হাইড্রোজেনের রিয়াক্ট করাতে হবে। হাইড্রোজেনের রিয়াক্ট করালে বোরন তৈরি হবে, তার সাথে সাথে HCl তৈরি হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হবে। তাহলে
এটাকে আমি এবার ব্যালেন্স আউট করব কী করে? তো এখানে ক্লোরিনের সংখ্যা হচ্ছে একটি, এখানে ক্লোরিন 3টি, তো সেই কারণে এখানে আমি আগে 3 যোগ করে দেবো। 3 যোগ করার জন্য কি হয়ে যাচ্ছে, এখানে ব্যালেন্স আউট হয়ে যাচ্ছে, কিন্তু হাইড্রোজেন 2টো হয়ে গেল, তাহলে 3 আর 2 মেলাবো কী করে? তো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট we should add the 3 over here. So 3 দুগুণে 6, so 6, make it 6 over here, and after that make it 2 over here, so this will be 2. This is how we will going to balance it out. বোঝা যাচ্ছে কী করে করা যাচ্ছে? তার মানে এটাকে করানোর জন্য বোরন ট্রাইক্লোরাইড, আরেকটা হয় হচ্ছে বোরন ব্রোমাইড, বোরন ট্রাইব্রোমাইড। বোরন ট্রাইব্রোমাইডের সাথে যদি হাইড্রোজেনের রিয়াক্ট করানো হয়, হাইড্রোজেন বাষ্পের উপর দিয়ে চালানো হয়, কপার তড়িৎদ্বারের মধ্যে দিয়ে স্পুলিংয়ের সৃষ্টি করে চালানো হয়, স্পুলিং মানে হিট জেনারেট করিয়ে করা হয় কপার তারের মধ্যে দিয়ে। তা এখানে তৈরি হবে হচ্ছে আবার বোরন তৈরি হবে, আর এখানে HBr তৈরি হবে, হাইড্রোজেন ব্রোমাইড তৈরি হবে। তো এখানে 2 মনু বোরন, এখানে 6, দেন 2 over here and 3 over here. So almost the same equations, শুধুমাত্র ইউজ করা হচ্ছে, এই ক্ষেত্রে ইউজ করা হচ্ছে ব্রোমিন বোরন ট্রাইক্লোরাইড, এর ক্ষেত্রে ইউজ করা হচ্ছে বোরন ট্রাইব্রোমাইড। এইবার হচ্ছে কিছু আমি ভৌত ধর্ম নিয়ে বলবো, ফিজিক্যাল প্রপার্টিস অফ দ্য বোরন, ফিজিক্যাল প্রপার্টিস অফ বোরন। বোরনের কী কী ফিজিক্যাল প্রপার্টিস রয়েছে? বোরন হচ্ছে কঠিন স্টিলের মতন ধূসর বর্ণের বা অধাতব মৌল, তবে এর মধ্যে কিছু কিছু ধাতব ধর্মও দেখতে পাওয়া যায়। তো আমি যেমনি বললাম যে বোরন হচ্ছে বেসিক্যালি হচ্ছে ধাতু নয়, কিন্তু বোরনের সাথে যারা বসে আছে তারা হচ্ছে ধাতু, যেমনি গ্যালিয়াম হচ্ছে ধাতু, অ্যালুমিনিয়াম হচ্ছে ধাতু, এরা হচ্ছে ধাতু, কিন্তু বোরন নিজে কোনো ধাতু নয়, অধাতু। বাট এর মধ্যে কিছু কিছু ধাতুর ধর্মও দেখতে পাওয়া যায়। বোরন হচ্ছে তড়িৎ অপরিবাহী, যেহেতু অধাতু, অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট it does not help to flow it does not help the electricity to flow within. তো এবার হচ্ছে বোরনের ঘনত্ব হচ্ছে 2.34, বোরন হচ্ছে হীরকের মতন শক্ত, এবং বোরনের গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট হচ্ছে, বোরনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 2300 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রচণ্ড বেশি। তো বোরনকে পাওয়ার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। তো বোরনের হচ্ছে 3 রকমের রূপ আছে। অ্যালোটের বোরন হচ্ছে অনেক রকমের বোরন দেখতে পাওয়া যায়। একটাকে বলা হয় আলফা রম্বোহেড্রাল, তারপরে হচ্ছে বিটা রম্বোহেড্রাল, আর 3 নম্বর হচ্ছে টেট্রাগোনাল বোরন। তো এই 3 রকমের বোরন দেখতে পাওয়া যায়। এবার হচ্ছে বোরনের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক এতটাই বেশি কেন, 2300 ডিগ্রি সেন্টিগ্রেড? কারণ হচ্ছে যে বোরন হচ্ছে অসংখ্য বোরনের পরমাণুগুলি পরস্পরের সঙ্গে দৃঢ় সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে অনিয়তাকার অণু গঠন করে। এই কারণেই হচ্ছে বোরনের বিবি হচ্ছে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। তো এই যে বন্ধনের বিবির মধ্যে যেহেতু বন্ধন এত শক্তিশালী থাকে, তো সেই কারণে এটাকে ভাঙতে অনেক শক্তি লাগে। তো সেই কারণে যেরকম হচ্ছে যে বি সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে, কার্বনের মতন অনেকটা। যদি আমরা কার্বনকে দেখি, তাহলে কার্বনের যেমনি সমযোজী বন্ধনে থাকে, পরপর কার্বন এরকম করে পড়ে থাকে, তো কার্বনকে যেমনি পোড়াতে অনেক শক্তি লাগে, বোরনের ক্ষেত্রেও তাই। বোরনের ক্ষেত্রে লাগে হচ্ছে 2300 ডিগ্রি সেন্টিগ্রেড, which is excruciatingly হাই। এবং হচ্ছে যে তো সেই কারণেই বোরনের জন্য গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক খুব বেশি হয়। এবার হচ্ছে বোরনের হচ্ছে রাসায়নিক ধর্ম নিয়ে আমরা কিছু আলোচনা করি। বোরনের হচ্ছে রাসায়নিক ধর্ম হচ্ছে বোরনের নিয়তাকার বোরনের রাসায়নিক সক্রিয়তা নেই বললেই চলে, তোমার ক্রিস্টালাইন বোরনের রাসায়নিক সক্রিয়তা নেই বললেই চলে। অক্সিজেনের মুখে একে উত্তপ্ত করলেও জারিত হয় না। বোরন ক্রিস্টালাইন বোরন নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমাদের যে সমস্ত কথাগুলো এর পরে বলবো, বেশিরভাগ ক্ষেত্রেই বলবো হচ্ছে অ্যামরফাস বোরন বা অনিয়তাকার বোরন। তো আমাদের পরের যে সমস্ত কথাগুলো হবে, বেশিরভাগ ক্ষেত্রেই অ্যামরফাস বোরন হবে। ক্রিস্টালাইন বোরন নিয়ে খুব একটা বেশি কথা বলবো না, সেই কারণ হচ্ছে সক্রিয়তা নেই বললেই চলে। তো নিয়তাকার বোরন যদি আমরা হাইড্রোজেন ক্লোরাইড HCl অথবা হাইড্রোফ্লুরিক অ্যাসিড HF দ্বারাও আক্রান্ত হয় না। তো যদি বোরন যদি কোনোভাবেই রিয়্যাক্ট না করে HCl এর সাথে অথবা HF এর সাথে যদি রিয়্যাক্ট না করে, তাহলে কি করে কেমিক্যাল রিয়াকশন হবে? তো সেই কারণেই আমরা একে নিয়ে খুব একটা বেশি কথা বলবো না। আরেকটা হচ্ছে যে সোডিয়াম পারঅক্সাইডের সংকেত কি? Na2O2, অথবা সোডিয়াম কার্বনেট Na2CO3 এবং KNO3 এর সাথে মিশিয়ে উচ্চ উষ্ণতায় যদি আমরা সোডিয়াম বোরেটে পরিণত হয়, বোরন থেকে সোডিয়াম বোরেট তৈরি করা যায়
খুব অনেক হাই টেম্পারেচার লাগে। এগুলো সব ক্রিস্টালাইনের ক্ষেত্রে। তো ক্রিস্টালাইন বোরন এবার নিয়ে এইটুখানি জানার দরকার, এর থেকে বেশি জানার দরকার নেই, কারণ এর কেমিক্যাল রিয়াকশন খুব একটা বেশি হয় না। বা অনিয়তাকার বোরনের হচ্ছে সক্রিয় ধর্ম প্রচণ্ড বেশি, অপেক্ষাকৃত অনেক বেশি। বাতাসের মধ্যে যেমনি 700 ডিগ্রি উচ্চতায় উষ্ণতা করলে মানে লাল রঙের শিখায় জ্বলে ওঠে, এবং বোরন ট্রাইঅক্সাইড তৈরি করে এবং বোরন নাইট্রাইড তৈরি করে। তাহলে এবার হচ্ছে অ্যামরফাস বোরন বা অনিয়তাকার বোরনের ক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, যদি 700 ডিগ্রি টেম্পারেচারে যদি আমরা বোরনের সাথে আমরা যদি অক্সিজেনকে রিয়াক্ট করাই, তাহলে তৈরি হবে হচ্ছে B2O3। এবার এটাকে ব্যালেন্স করবো কী করে, 4 ওভার হিয়ার 2 and 2, এরকম করে ব্যালেন্স আউট করবো। তো তৈরি হচ্ছে কি B2O3 বোরন ট্রাইঅক্সাইড। আরেকটা, এবার যদি বোরনের সাথে যদি নাইট্রোজেনের রিয়াকশন হয়, রিয়াক্ট করা হবে BN তৈরি হচ্ছে, বোরন নাইট্রাইড তৈরি হচ্ছে। বোরন নাইট্রাইডের ক্ষেত্রে এটা খুব সুন্দর কেমিক্যাল স্ট্রাকচার হয়, সেটা হচ্ছে এটাকে বলা হয় ইনঅর্গানিক গ্রাফাইট। বোরন নাইট্রাইডকে ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয়। বোরন নাইট্রাইড is called inorganic graphite. Inorganic graphite এর কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে ঠিক এইরকম দেখতে। এটা হচ্ছে বোরন নাইট্রাইড, লেখা হয় হচ্ছে Bn^3 বোরন নাইট্রাইড। বোরন নাইট্রাইডের ক্ষেত্রে BN এর মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য থাকে, সেটা হচ্ছে 1.45 অ্যাংস্ট্রম। অ্যাংস্ট্রম হচ্ছে খুব ছোট দূরত্বকে বোঝানোর জন্য অ্যাংস্ট্রম ইউজ করা হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা কার্বন দেখি, কার্বনের মধ্যে বন্ধন দৈর্ঘ্য থাকে 1.42 অ্যাংস্ট্রম। তো সেই কারণেই দেখতে পাচ্ছ বোরনের যে কোনো জিনিসের ক্ষেত্রে স্ফুটনাঙ্ক অনেক বেশি হয়, তাহলে বোরনের ক্ষেত্রে আরও বেশি হয়। সেই কারণেই স্ফুটনাঙ্ক 2300 ডিগ্রি সেন্টিগ্রেড অবধি পৌঁছে যায়। তো এটাকে এবার হচ্ছে যে বোরনকে যদি আমরা কেমিক্যাল রিয়াকশন যেহেতু আমরা দেখছি, তো বোরনকে যদি আমরা ইসের সাথে রিয়াকশন করাই, নাইট্রোজেনের সাথে রিয়াকশন করাই, তাহলে তৈরি হলো হচ্ছে BN তৈরি হচ্ছে। এবার যদি আমরা BNকে যদি আমরা H2O জলের মধ্যে যদি আমরা রিয়াক্ট করাই, তাহলে কি তৈরি হবে, H2Oর সাথে কি তৈরি হবে, NH3 অ্যামোনিয়া তৈরি হবে। আরেকটা জিনিস তৈরি হবে যেটা হচ্ছে H3BO3, এটাকে বলা হয় বোরিক অ্যাসিড। খুব দুর্বল বোরিক অ্যাসিড, কিন্তু তবুও এটা অ্যাসিড হিসেবে থাকে। তো এটা হচ্ছে এবার H2O কী করে রিয়াক্ট করছে, H2Oকে রিয়াক্ট করানো হচ্ছে BHOH, এখানে 3 ব্যালেন্স আউট করলে এখানে 3 হবে। তো সেই হিসাবে NH3 এখানে তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছ কী করে তৈরি হচ্ছে। NH3 এখান থেকে BN, আরেকবার করে দেখিয়ে দিচ্ছি, BN প্লাস 3H2O, 3H ইন্টু OH। যখন জল 2 ভাগে ভাগ হয়, ক্যাটায়ন আর অ্যানায়নে, তখন H প্লাস আর OH মাইনাসে ভাগ হয়। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে কী হচ্ছে, NH3, এই নাইট্রোজেন আর H চলে গিয়ে কী তৈরি হচ্ছে, NH3 তৈরি হচ্ছে, একটা নাইট্রোজেন আর এখানে 3টে হাইড্রোজেন মিলে NH3 অ্যামোনিয়া তৈরি হয়ে যাচ্ছে। আর B আর OH, 3OH আর B মিলে কি তৈরি হচ্ছে, H3BO3 তৈরি হচ্ছে। ঠিক এইরকমভাবে কেমিক্যাল রিয়াকশন হয়। This is the way you understand how the chemical reactions actually happened. এবার হচ্ছে তীব্র ক্ষার মানে হচ্ছে ক্ষার কোনগুলোকে বলা হয়, NaOH তীব্র ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড, এগুলো হচ্ছে তীব্র ক্ষার। তীব্র ক্ষারের সাথে রিয়াকশন করবে, বোরনের রিয়াকশন করানো হবে। বোরনের যদি রিয়াকশন করানো হয়, তাহলে কি তৈরি হবে হচ্ছে NaBO2 সোডিয়াম ব্রোমাইড প্লাস হাইড্রোজেন। আর যদি KOH এর সাথে রিয়াকশন করানো হয়, তাহলে তৈরি হবে হচ্ছে পটাশিয়াম ব্রোমেট প্লাস H2, হাইড্রোজেন গ্যাস তৈরি হবে। তার মানে বোরনের সাথে যদি যে কোনো তীব্র ক্ষারের রিয়াকশন করানো হয়,
তাহলে সেইখান থেকে আমরা হাইড্রোজেন গ্যাস পাচ্ছি। আর তার সাথে সাথে যেটা পড়ে থাকছে সেটা হচ্ছে NaBO2, সোডিয়াম ব্রোমেট আর পটাশিয়াম ব্রোমেট তৈরি হচ্ছে, ডাইব্রোমেট তৈরি হচ্ছে। তাহলে NaOH হচ্ছে কস্টিক সোডা, আর এটা হচ্ছে কস্টিক পটাশ। এটাকে বলা হয় কস্টিক সোডা, আর এটাকে হচ্ছে কস্টিক পটাশ। ব্যালেন্সটা করে দিই। ব্যালেন্স হচ্ছে এখানে সোডিয়াম একটি রয়েছে, এখানে BO2। তো ব্যালেন্স আউট করার জন্য এখানে করতে হবে হচ্ছে, এখানে হাইড্রোজেন রয়েছে হচ্ছে এখানে দুটো, এখানে হাইড্রোজেন দুটো রয়েছে, বাট এখানে একটা হাইড্রোজেন রয়েছে, তার মানে 3টে হাইড্রোজেন অলরেডি হয়ে গেল। তো 3 দুগুণে 6, এটাকে 6 বানানোর চেষ্টা করবো। আর এখানে করার চেষ্টা করবো হচ্ছে এখানে 2, এখানে 2, এখানে 2, সেই কারণে এখানেও 2 হয়ে যাবে। একই রকমভাবে এখানে 2, এখানে 2, এখানে 2, then here is 2 and here is 3. This is how we will going to balance out the chemical equations. এবার হচ্ছে যে জারক অ্যাসিডের সাথে কী করে রিয়াক্ট করবে। এখানে যেটা রিয়াকশন হলো সেটা হচ্ছে ক্ষারের সাথে, অর্থাৎ বেসের সাথে কী করে রিয়াকশন হলো। এবার হচ্ছে অ্যাসিডের সাথে রিয়াকশন কী করে বলি। অ্যাসিড আর বেস কী করে বুঝবো, অ্যাসিড আর বেস কী করে বুঝবো, আমি একটুখানি সংক্ষেপে বলে দিচ্ছি। অ্যাসিড মানে হচ্ছে H+ আয়নের প্রাধান্য বেশি থাকবে, তাকে বলছে অ্যাসিড। যেমনি H2SO4, এটা হচ্ছে অ্যাসিড, কারণ হচ্ছে এটা যখন ভেঙে দুভাগে ভাগ হবে ক্যাটায়ন আর অ্যানায়নে, তখন H+SO4 ডবল মাইনাস সে বিভক্ত হবে, অথবা H+HSO4 মাইনাস, এই দুটো ক্যাটায়ন আর অ্যানায়নে বিভক্ত, এই দুরকমভাবে ভাগ হতে পারে। আরেকটা হচ্ছে যে HCl এর ক্ষেত্রে কী হবে, HCl এর ক্ষেত্রে H+ আর Cl মাইনাস, তো H+ আয়নের প্রাধান্য অনেক বেশি থাকে, যে সেই কারণেই হচ্ছে এটাকে অ্যাসিড হিসেবে ধরা হয়। আর ক্ষার হিসেবে কেন ধরা হচ্ছে, ক্ষার বেস হিসেবে কেন ধরা হচ্ছে, ক্ষার অথবা বেস হিসেবে কেন ধরা হচ্ছে বলা হচ্ছে, কারণ হচ্ছে NaOH অথবা KOH, এটা যখন দুভাগে ভাগ হচ্ছে তখন Na+OH মাইনাস, আর পটাশিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে K+ আর OH মাইনাসে দুভাগে ভাগ হচ্ছে। এখানে OH হাইড্রক্সিল আয়নের প্রাধান্য অনেক বেশি থাকছে, তো সেই কারণেই বলা হচ্ছে এটাকে ক্ষার বলা হচ্ছে। বোঝা গেল কেন কোনটাকে অ্যাসিড বলছে আর কোনটাকে ক্ষার বলছে। এইবার হচ্ছে যে অ্যাসিডের সাথে রিয়াকশন করবে কি করে। অ্যাসিডের সাথে রিয়াকশন করার নিয়ম হচ্ছে যে সাপোজ H2SO4 এর সাথে রিয়াকশন হবে, H2SO4 হাইলি অ্যাক্টিভ অ্যাসিড, H2SO4 নিজেই ভেঙে গিয়ে কি হয়ে যায়, H2O প্লাস SO2 প্লাস অক্সিজেন। অক্সিজেন এটা হচ্ছে জায়মান অক্সিজেন। অক্সিজেন ক্যানট বি প্রেজেন্ট ইন দ্য ফর্ম অফ দ্য O, তো ইট ইজ কল্ড দ্য জায়মান অক্সিজেন, হাইলি অ্যাক্টিভ, তো সেই কারণে এটাকে জায়মান অক্সিজেন বলা হচ্ছে। তো এই জায়মান অক্সিজেনটা কী করছে, বোরনের সাথে এসে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে দিয়ে তৈরি করতে হচ্ছে বোরিক B2O3, বোরন ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে। তো বোরন ট্রাইঅক্সাইডটা কী করছে, এইখানে যে ওয়াটার পার্টিকেলটা অলরেডি রয়ে গেছে, সেই ওয়াটারের সাথে রিয়াক্ট করে তৈরি হচ্ছে তৈরি করতে হচ্ছে BH3BO3। তাহলে H3BO3 তৈরি হচ্ছে। তার মানে এবার যদি আমি পুরো রিয়াকশানটা করি, তাহলে বাঁদিকে কী কী রয়েছে, H2SO4 রয়েছে, এটাকে 3 দিয়ে গুণ করতে হবে, H3H2SO4 রয়েছে, প্লাস 2B, এখানে আর বাকি কিচ্ছু লিখবো না, কারণ হচ্ছে এখানে 3O আর ডান দিকে বাঁদিকে 3O ক্যান্সেল আউট হয়ে গেল। এখানে B2O3 অ্যান্ড B2O3 ক্যান্সেল আউট ইচ আদার, পড়ে কে রইলো, 2B পড়ে রইলো, আর H2O আর 3H2O, these two also cancel out each other, তো পড়ে রইলো H2SO4 and 2B. তো as a result of that, on the right hand side we will going to get 2H3BO3 and 3SO2. এইটাকে বলা হচ্ছে যে অ্যাসিড থেকে অ্যাসিড আমরা কী করে তৈরি করছি। দেখো, অ্যাসিড থেকে অ্যাসিড তৈরি করছি, অ্যাসিড টু অ্যাসিড তৈরি হচ্ছে। এটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ অ্যাসিড, হাইলি অ্যাক্টিভ, আর এটা হচ্ছে হাইলি উইক বা হাইলি ইনঅ্যাক্টিভ। উইকই বলা উচিত, উইক, কারণ হচ্ছে যে H2SO4 হচ্ছে প্রচণ্ড শক্তিশালী অ্যাসিড, বাট H3BO3 এটা প্রচণ্ড উইক অ্যাসিড, বাট অ্যাসিড। তো সেই কারণেই এই রিয়াকশানটা পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করে অ্যাসিড থেকে অ্যাসিডের বিক্রিয়া বলো, তো তখন আমাকে এটাকে বলতে হবে। আবার পরেরটা দেখাচ্ছি, পরেরটা হচ্ছে HNO3। HNO3ও খুব অ্যাক্টিভ অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড বলা হয়। HNO3ও খুব অ্যাক্টিভ অ্যাসিড, তাহলে HNO3ও নিজে 3 ভাগে ভাগ হয়ে যাচ্ছে। প্রথমে H2O তৈরি করছে, প্লাস NO2 প্লাস O, এখানেও জায়মান অক্সিজেন তৈরি হচ্ছে। তারপরে এই জায়মান অক্সিজেনটা এসে বোরনের সাথে রিয়াক্ট করছে, রিয়াক্ট করে দিয়ে আবার সেম রকমভাবে B2O3 তৈরি করছে, এবং আবার H2O
সাথে B2O3 রিয়াক্ট করে দিয়ে তৈরি করতে হচ্ছে H3BO3. In the same way we will going to get 6HNO3 plus 2B equals to 2H3BO3 plus 6NO2. বোঝা গেল তাহলে? এইখানেও যেমনি একটা অক্সাইড পাওয়া যাচ্ছে, কি অক্সাইড পাওয়া যাচ্ছে, এখানকার অক্সাইডটার নাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড আর এখানকার অক্সাইডটার নাম হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এখানে দুটো অক্সাইড পাওয়া যাচ্ছে। অনেক সময় বলা হয় যে H2SO4 থেকে কী করে আমরা সালফার ডাইঅক্সাইড পাবো এবং HNO3 থেকে কী করে নাইট্রোজেন ডাইঅক্সাইড পাবো, এইরকমভাবেও পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে, অ্যাসিড টু অ্যাসিড অথবা অ্যাসিড টু অক্সাইড। এখানে দুটো প্রশ্ন আসতে পারে, অ্যাসিড টু অক্সাইড, যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা রিয়াকশন লিখলেই হবে। দিস ইজ দ্য ওয়ে how we will going to prepare for the chemistry. Chemistry is a very important and it's like a mathematics. তো এরপরে হচ্ছে যে এবার ধাতুর সাথে কি করে রিয়াক্ট করবে, মেটালের সাথে কি করে রিয়াক্ট করবে। এতক্ষণ আমরা বললাম হচ্ছে যে প্রথমে তীব্র ক্ষারের সাথে রিয়াক্ট করলো, তারপরে অ্যাসিডের সাথে রিয়াক্ট করলো, নাও ধাতুর সাথে রিয়াক্ট করবে। তো ধাতু কোনগুলো, যেমনি ম্যাগনেশিয়াম হচ্ছে ধাতু। ম্যাগনেশিয়ামের সাথে যদি আমি বোরনের যদি রিয়াক্ট করা হয় তাহলে তৈরি হবে হচ্ছে Mg3B2। এটাকে বলা হয়, এটা যেটা তৈরি হলো সেটাকে হচ্ছে ট্রাই ম্যাগনেশিয়াম ডাইবোরাইড। তো ম্যাগনেশিয়াম বোরাইড বলা হয়, ট্রাই ম্যাগনেশিয়াম ডাইবোরাইড। কারণ বলা হচ্ছে তিনটে ম্যাগনেশিয়াম আছে, দুটো বোরাইড আছে, তো সেই কারণে ট্রাই ম্যাগনেশিয়াম ডাইবোরাইডও বলা হতে পারে। তো এটাকে রিয়াক্ট করানো কী করে হচ্ছে, নাইট্রোজেনের মতন বোরনও ধাতুর সঙ্গে বিক্রিয়ায় বোরাইড যৌগ উৎপন্ন করে। তো এগুলো হচ্ছে বোরাইড যৌগ। এবং বৈদ্যুতিক চুল্লির মধ্যে উচ্চচাপে বেশিরভাগ ধাতুর সঙ্গে বোরন যুক্ত হয়ে ধাতব বোরাইড তৈরি করে। ম্যাগনেটিক বোরাইড তৈরি হচ্ছে এবং বোরাইড হচ্ছে যৌগগুলি প্রচণ্ড শক্ত এবং সাধারণত নিষ্ক্রিয় মানে হচ্ছে আর কারোর সাথে রিয়াক্ট করার চেষ্টা করবে না। তো এর বিশেষ কিছু ধর্ম নেই, যেমন টাইটানিয়াম বোরাইড তাপ এবং তড়িৎ পরিবহনের ক্ষমতা ধাতুর চেয়ে অনেক বেশি হয়। তো টাইটানিয়াম আমরা ইউজ করি, যেমনি ইলেকট্রিসিটির যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা ইউজ করি। টাইটানিয়াম বোরাইড তাপ এবং তড়িৎ পরিবহন ক্ষমতা ধাতুর থেকে অনেক বেশি হয়। তো যে সমস্ত জায়গাতে অনেক বেশি ইলেকট্রিসিটি লাগবে, দ্য ফ্লো অফ দ্য ইলেকট্রিসিটি ইজ রিকোয়ার্ড মোর হাই উইথ দ্য লেস রেজিস্ট্যান্স, সেই সমস্ত জায়গাতে আমরা এই সমস্ত জিনিসপত্রগুলো ইউজ করব। বাট দিজ আর ভেরি কস্টলি থিংস, তো সেই কারণে এগুলোকে ইউজ করা হয় না। এবার হচ্ছে যে ক্যালসিয়ামের সাথে যদি আমি বোরনের রিয়াকশন করি তাহলে তৈরি হবে হচ্ছে সেমভাবে Ca3B2, সবই হচ্ছে বোরাইড যৌগ তৈরি হচ্ছে, ধাতব বোরাইড বলা হচ্ছে এগুলোকে। তো 3Ca and 2B2, Ca3B2 তৈরি হচ্ছে। তো বোঝা গেল বোরাইড ধাতবের সাথে কী করে রিয়াকশন। এবার হচ্ছে হ্যালোজেনের সাথে রিয়াক্ট করছে। হ্যালোজেন কোনগুলোকে বলা হয়, হ্যালোজেন হচ্ছে পিরিয়ডিক টেবিলে ফ্লুরিন, ক্লোরিন, এগুলোকে হ্যালোজেন বলা হচ্ছে। এবার ফ্লুরিনের সাথে যদি বোরনের রিয়াক্ট করানো হয় তাহলে তৈরি হবে হচ্ছে BF3, এর আগে 2, এন ক্লোরিনের সাথে যদি রিয়াক্ট করানো হয় তাহলে তৈরি হবে হচ্ছে BCl3, এখানে বোরন একই রকমভাবে 2, 3 and 2 over here, তো BCl3 and BF3। আমরা একটা জিনিস দেখেছি, কার্বনের ক্ষেত্রে CCl4 তৈরি হয়েছে, কার্বন টেট্রাক্লোরাইড। কারণ এখানে কেন BCl3 তৈরি হচ্ছে, এখানে কেন CCl4 তৈরি হচ্ছে, তার কারণ হচ্ছে যে বোরনের যোজ্যতা কত 3, কার্বনের যোজ্যতা কত 4, তো সেই কারণে বোরনের ক্ষেত্রে 3টে হ্যান্ড রয়েছে, তো সেই কারণে BCl3 তৈরি হচ্ছে। কার্বনের ক্ষেত্রে 4টে হাত রয়েছে, তো সেই কারণে এখানে CCl4 তৈরি হচ্ছে। বোঝা গেল তাহলে কেন BCl3 তৈরি বোরনের ক্ষেত্রে, বাট কার্বনের ক্ষেত্রে CCl4 তৈরি হচ্ছে কেন। এইবার হচ্ছে যে আমরা যদি এই সেম জিনিসগুলোকে, যে হ্যালোজেন মৌলগুলো আছে যেগুলো তৈরি হলো, এই হ্যালোজেন মৌলগুলোর মধ্যে যদি আমি জল যোগ করে দিলে আমরা তাহলে কি পাবো। তাহলে যদি আমরা জল যোগ করি তাহলে কি তৈরি হবে, BCl3-র মধ্যে যদি আমরা ওয়াটার অ্যাড করে দিই তাহলে তৈরি হবে হচ্ছে HCl তৈরি হবে আর H3BO3 তৈরি হবে। HCl নিজেও একটি অ্যাসিড এবং H3BO3ও অ্যাসিড। তো সেই কারণে এটাও একটা প্রশ্ন আসতে পারে যে কি করে আমরা বোরন ক্লোরাইড থেকে দুটো অ্যাসিড তৈরি করব, HCl3 এবং এটা হচ্ছে হাইলি অ্যাক্টিভ, এটা উইক। তো
কেমিস্ট্রি ইজ বিউটিফুল। এই কারণেই হচ্ছে খুব সুন্দর জিনিস যে হঠাৎ করে একটা জিনিস থেকে দুটো জিনিস তৈরি হয়ে যাচ্ছে বা দুটোই অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। তো বোরন হ্যালাইডগুলোরও অ্যাসিডিক ধর্ম আছে। তো অ্যাসিডিক ধর্ম থাকার জন্য কী করে অ্যাসিডিক ধর্ম, কার সব থেকে অ্যাসিডিক ধর্ম বেশি? বি বোরন ব্রোমাইডের ক্ষেত্রে অ্যাসিডিক ধর্ম সব থেকে বেশি, তারপরে হচ্ছে BCl3 এর ক্ষেত্রে বেশি, তারপরে হচ্ছে BF3 এর ক্ষেত্রে। অ্যাসিডিক ধর্ম যদি কোনোদিন জিজ্ঞাসা করা হয় তাহলে হচ্ছে কার সব থেকে বেশি, কোন সমস্ত হ্যালোজেন মৌলের ক্ষেত্রে, বোরনের কোন সমস্ত হ্যালোজেন মৌলের ক্ষেত্রে অ্যাসিডিক ধর্ম বেশি, সেইগুলোকে এরকম করে লিখতে হবে। এইবার হচ্ছে হাইড্রাইড যৌগ। হাইড্রাইড যৌগ মানে হচ্ছে হাইড্রোজেনের সঙ্গে বোরন সরাসরি যুক্ত না করে 50 ডিগ্রি টেম্পারেচারে ম্যাগনেসিয়াম বোরাইডের সঙ্গে HCl এর বিক্রিয়া করানো হবে। সেইখান থেকে তৈরি হবে হচ্ছে বোরো ইথেন বা ডাইবোরাইড তৈরি হবে, অথবা এবং ডাইবোরাইড, এবং আরেকটা জিনিস তৈরি হবে সেটা হচ্ছে যে বোরো বুটেন, B4H10 বলা হয়, বোরো বিউটেন অথবা বোরো বুটেন বলা হয়। তারপরে ওটার সাথে আমরা যোগ করবো হচ্ছে জল যোগ করার পর তারপরে ওইখান থেকে আমরা হাইড্রোজেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ তৈরি হবে হচ্ছে বোরিক অ্যাসিড তৈরি হবে। কী করে তৈরি হচ্ছে আমরা বলে দিচ্ছি। এটা হচ্ছে যে Mg3B2, এটা হচ্ছে যে ধাতব হ্যালাইড। আমি প্রথমে যেটা দেখিয়েছি Mg3B2 কী করে তৈরি করা হলো। Mg3B2 তৈরি করার প্রসিডিওরটা হচ্ছে এখানে দেখিয়েছিলাম, 1 মিনিট। Mg3B2 হচ্ছে এই যে Mg3B2 তৈরি হলো। Mg3B2 তৈরি করার পর এর সাথে যদি আমি অ্যাসিড অ্যাড করি 6HCl যদি অ্যাড করি তাহলে তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তার সাথে সাথে তৈরি হবে হচ্ছে B2H6কে কী বলা হচ্ছে? B2H6কে বলা হচ্ছে যে বোরো ইথেন তৈরি হলো। সেইখান থেকে B2H6 মধ্যে যদি আমি আবার ওয়াটার অ্যাড করলে তৈরি হয়ে যাচ্ছে হাইড্রোজেন গ্যাস তৈরি হয়ে যাচ্ছে, তার সাথে সাথে তৈরি হয়ে যাচ্ছে H3BO3। তার মানে ধাতব ব্রোমাইড থেকে কি করে অ্যাসিড তৈরি হচ্ছে সেটা হচ্ছে এর উদাহরণ। ধাতব ব্রোমাইড কন্ডিশনগুলো কী কী? হাইড্রোজেনের সঙ্গে বোরন সরাসরি যুক্ত করলাম না, কিন্তু 50 ডিগ্রি টেম্পারেচারে 10% HCl, 10% মানে হচ্ছে লঘু HCl, খুব পাতলা HClকে অ্যাড করা হলো। অ্যাড করার পর তারপরে তার সাথে রিয়াক্ট করানোর পর B2H6 তৈরি হলো। B2H6 এর সাথে যখন আমি জল অ্যাড করলাম সেখান থেকে তৈরি হলো হচ্ছে H3BO3। বোঝা গেল তাহলে? এবার হচ্ছে কার্বনের সাথে কি করে বোরন রিয়াক্ট করবে, কিন্তু টেম্পারেচার অনেক বেশি লাগবে। সেই জন্য বৈদ্যুতিক চুল্লির মধ্যে উচ্চ উষ্ণতায় মানে হচ্ছে অনেক বেশি টেম্পারেচারে বোরনের সাথে যখন আমরা কার্বনের রিয়াকশন করাবো তখন তৈরি হবে হচ্ছে B4C কে বলা হয় বোরন কার্বাইড হচ্ছে প্রচণ্ড শক্তিশালী একটি মৌল, মানে খুবই শক্তিশালী, কঠিনতম পদার্থ। এটাকে বোরন কার্বাইড হচ্ছে কঠিনতম পদার্থ। আজকালকার দিনে আরও কঠিন পদার্থ হয়েছে, কিন্তু অনেক আগে মানে 2000, 2003, 2005 এই সময়টাতে যখন এগুলো তৈরি হচ্ছিল, তারও আগে তৈরি হয়েছে, তখন এগুলো কঠিনতম পদার্থ হিসেবে বিচার করা হতো। বোরন কার্বাইড হীরার চেয়েও কঠিন। তো বোরন কার্বাইড হচ্ছে ইট ইজ মোর টাফার দ্যান ডায়মন্ড। এবার হচ্ছে যে বৈদ্যুতিক চুল্লিতে যদি এবার B4C বোরন কার্বাইডকে তৈরি করার আরেকটা প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরটা হচ্ছে বৈদ্যুতিক চুল্লির মধ্যে 2500 ডিগ্রি টেম্পারেচারে যদি আমি বোরন ট্রাইঅক্সাইডের মধ্যে দিয়ে যদি কার্বনকে রিয়াক্ট করাই তাহলে সেইখানে গিয়েও B4C তৈরি হবে, এবং তার সাথে সাথে আরেকটা গ্যাস তৈরি হবে, সেটা হচ্ছে কার্বন মনোক্সাইড, হুইচ ইজ হাইলি পয়জনাস। কার্বন মনোক্সাইড কার্বন ডাইঅক্সাইডের থেকেও পয়জনাস। তো সেই কারণে অনেক সময় এই প্রসেসটাকে অ্যাভয়েড করা হয়, বাট ইট ইজ লেসার দ্যান দিস টেম্পারেচার। তো সেই কারণে অনেক সময় এই টেম্পারেচারটাতে ইউজ করা। এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওর অর প্রডিউসিং B4C বোরন কার্বাইড তৈরি করার ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওর এগুলো। এবার হচ্ছে বিজারণ পদ্ধতিতে কী করে? তীব্র তাপ মানে হচ্ছে বিশেষ করে বোরনের ক্ষেত্রে যে সমস্ত রিয়াকশানগুলো করানো হচ্ছে সেগুলো খুব হাইলি টেম্পারেচারে করানো হচ্ছে। 700 ডিগ্রি to 3000 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই সমস্ত রিয়াকশানগুলোকে করানো হচ্ছে। এবার হচ্ছে যে 3SiO2 সিলিকন ডাইঅক্সাইডের সাথে যখন আমি বোরনকে রিয়াক্ট করানোর জন্য বোরন ট্রাইঅক্সাইড তৈরি হচ্ছে,
O3 তৈরি হচ্ছে, আর হচ্ছে তার সাথে সিলিকন তৈরি হচ্ছে। এই রিয়াকশানটাকে কি বলা হচ্ছে? অক্সাইড টু অক্সাইড, অক্সাইড টু অক্সাইড। সিলিকন অক্সাইড থেকে তৈরি হলো কি বোরন অক্সাইড, বোরন ট্রাইঅক্সাইড তৈরি হলো। সিলিকন ডাইঅক্সাইড থেকে বোরন ট্রাইঅক্সাইড তৈরি হলো। এইখানে বোরন ছিল, বোরন থেকে সিলিকন পড়ে রইল। বোঝা গেল তাহলে? আরেকটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমি বোরনেরকে রিয়াক্ট করাই তাহলে তৈরি হবে সেমভাবে B2O3 তৈরি হবে এবং পড়ে থাকবে হচ্ছে কার্বন, কালো রঙের হবে তলায়, যেখানে রিয়াকশন করানো হবে তার তলাতে কালো রঙের কার্বন এটা পড়ে থাকবে। যখন পড়ে থাকছে তখন আমি চিহ্নটাকে নিচের দিকে দিচ্ছি, যখন গ্যাস হিসাবে থাকছে তখন এটাকে উপরের দিকে দিচ্ছি। সলিড হলে এটা, গ্যাস হলে এটা। এবার হচ্ছে যে বোরন কার্বাইডের ব্যবহার হচ্ছে, তো যেহেতু এটা প্রচণ্ড শক্ত সেই কারণে এটাকে বিভিন্ন রকমের, আজকালকার দিনে তো বিভিন্ন গাড়ির মধ্যেও তো কার্বনের যে সমস্ত সেগুলো ইউজ করা হচ্ছে, পলিমারগুলো ইউজ করা হচ্ছে, সেই ক্ষেত্রেও ইউজ হয়। এবার হচ্ছে যে বোরিক অ্যাসিড আর বোরাক্স হচ্ছে ওষুধ রূপে ব্যবহার হয়, প্রথম থেকেই ইউজ হতো, প্রাচীনকাল থেকেই বোরিক অ্যাসিড আর বোরাক্স হচ্ছে ওষুধ হিসেবে ব্যবহার করা হচ্ছে। আর ফেরোবোরন সংকর নামে বিশেষ ধরনের ইস্পাত প্রস্তুতিতে এবং ধাতু শিল্পে গলিত ধাতুর থেকে অক্সিজেন দূর করতে ব্যবহার করা হয়। তো অক্সিজেন থাকলে অক্সাইড থেকে যাচ্ছে, তো সেই কারণে ভঙ্গুর হয়ে যাবে, তো সেই কারণে অক্সিজেন বের করানোর জন্য স্টিলের মধ্যে থেকে এগুলোকে ইউজ করা হয়। এবার হচ্ছে অক্সাইডস অফ দ্য বোরন। কত রকমের বোরনের অক্সাইড থাকতে পারে? একটা হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড, আরেকটা হচ্ছে টেট্রাবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিড, মেটাবোরিক অ্যাসিড এবং টেট্রাবোরিক অ্যাসিড। এবার হচ্ছে যে অর্থোবোরিক অ্যাসিডের প্রস্তুতি তাহলে আমরা কী করে করব? তাহলে আমরা একবার দেখে নিই অর্থোবোরিক অ্যাসিডের কী করে প্রস্তুতি করব। অর্থোবোরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কী করছি, এবার কোন খনিজ মৌল ইউজ করবো এটাকে ব্যবহার করার জন্য? কোলেম্যানাইট খনিজ মৌল ইউজ করবো। কোলেম্যানাইটের সংকেত হচ্ছে Ca2B6O11, O11 ইউজ করবো, O11 ইউজ করবো। প্লাস এর সাথে সালফার ডাইঅক্সাইডকে আর ওয়াটার দিয়ে রিয়াক্ট করাবো, তৈরি হবে হচ্ছে CaSO3, ক্যালসিয়াম সালফেট তৈরি হবে, আর তৈরি হবে হচ্ছে H3BO3। H3BO3 হচ্ছে বোরিক অ্যাসিড, এটা পড়ে থাকবে। আর এটাকে আমরা তারপরে হচ্ছে CaSO3 প্লাস H2O প্লাস SO2 এর সাথে রিয়াক্ট করানোর পর তৈরি হবে হচ্ছে CaHSO3(2). এই জিনিসটাকে বলা হচ্ছে অর্থোবোরিক অ্যাসিড। তার মানে সূক্ষ্মভাবে ক্যালামানাইট খনিজকে ফুটন্ত জলে ভাসমান অবস্থায় রেখে ওর মধ্যে দিয়ে যদি আমি সালফার ডাইঅক্সাইড চালালাম তাহলে বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম সালফাইড তৈরি হচ্ছে, তার সাথে সাথে বোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। আর এক্সট্রা SO2 যদি আমি চালনা করি তাহলে অদ্রাব্য ক্যালসিয়াম সালফাইড যেটা পড়ে রয়েছে, এই যে অদ্রাব্য যেহেতু এটা সলিড হিসেবে পড়ে রয়েছে, এর সাথে রিয়াক্ট করছে কি অদ্রাব্য, এর সাথে রিয়াক্ট করানোর পরে এই সালফেটকে ক্যালসিয়াম বাইসালফেটে পরিণত হচ্ছে এবং দ্রবণটিকে ঠান্ডা করলে বোরিক অ্যাসিড কেলাসিত হচ্ছে, কিন্তু ক্যালসিয়াম বাইসালফেট দ্রবীভূত অবস্থায় থাকে এবং ফিল্টার করে বোরিক অ্যাসিডকে পৃথক করা হয়। তার মানে H3BO3কে বার করে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে অর্থোবোরিক অ্যাসিডের প্রস্তুতি হলো। এবার হচ্ছে আমি তাহলে ইসের থেকে কী করে তৈরি করব? আরেকটা যে খনিজ মৌল ছিল যেটাকে বোরাক্স বলা হতো, বোরাক্স থেকে আমি কী করে তৈরি করব? বোরাক্স থেকে তৈরি করার নিয়ম হচ্ছে যে Na2B4O7 এর মধ্যে দিয়ে হাইড্রোক্লোরিক অ্যাসিড যোগ করলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে ওয়াটার অ্যাড করলাম, ওয়াটার অ্যাড করানোর পরে NaCl সোডিয়াম ক্লোরাইড তৈরি হলো। সোডিয়াম ক্লোরাইড কি? সোডিয়াম ক্লোরাইড আছে আমরা প্রতিদিন খাই, এটা হচ্ছে নুন সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং তার সাথে সাথে তৈরি হবে হচ্ছে H3BO3। এবার ব্যালেন্স আউট করলে কত হবে? এখানে 2, 5 and over here 2 and 4 over here. So this is how you will going to balance out the equations. আরও অনেক রকমভাবে তৈরি করা যায়। আর আরেকটা প্রসিডিওর হচ্ছে যে আমরা যদি আরও প্রসিডিওর আছে তৈরি করার জন্য, কোলেম্যানাইট থেকে বোরাক্স তৈরি করার পদ্ধতি বা বোরিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি, আরও অনেক কিছু রয়েছে। এটার নিয়ম করে যে ক্যালামানাইটের সাথে বোরাক্স থেকে প্রথমে এর মানে বোরিক অ্যাসিড একই রকম রিয়াকশানটা, বাট কন্ডিশন ইজ কাইন্ড অফ ডিফারেন্ট। সো ইকুয়েশন ইজ অলমোস্ট সেম,
অলমোস্ট সেম, ইকুয়েশন ইজ সেম, দ্য কন্ডিশন ইজ ডিফারেন্ট। এইভাবে একই রকমভাবে যদি আমরা এইভাবে প্রস্তুত বোরিক অ্যাসিড যেটা তৈরি হলো, বোরিক অ্যাসিড থেকে বোরন ট্রাইঅক্সাইড তৈরি করার নিয়মটা হচ্ছে যে বোরিক অ্যাসিডকে উচ্চচাপে প্রয়োগ করে লোহিত তপ্ত করলে কাচের মতন স্বচ্ছ বোরন ট্রাইঅক্সাইড তৈরি হয়ে যায়। তার মানে হচ্ছে যদি আমি H3BO3কে যদি আমি হিট দিই তাহলে তৈরি হয়ে যাচ্ছে B2O3 তৈরি হয়ে যাচ্ছে, B2O3 প্লাস H2O তৈরি হয়ে যাচ্ছে। তো B2O3 হচ্ছে কাচের মতন স্বচ্ছ, পুরো একদম রিয়াকশন করার পর দেখা যাবে যে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, ব্যাপারটা কাচের মতন স্বচ্ছ হয়ে যাবে। রিয়াকশন করিয়ে দেখাতে হবে, আদারওয়াইজ বোঝা যাবে না। তো এবার হচ্ছে B2O3 যেটা তৈরি হলো তার মধ্যে যদি আমি ম্যাগনেসিয়াম অ্যাড করে দিই তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড হয়ে যাবে আর পড়ে থাকবে হচ্ছে বোরন। তাহলে এই রকমভাবে ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওরে এটাকে পিউরিফাই করা যায়। তার মানে আমি ক্যালামানাইটকে কী করে পিউরিফিকেশন করব, তার মানে ক্যালামানাইট প্রথমে ইউজ করব। ক্যালামানাইট ইউজ করার পর এইখান থেকে তৈরি হবে হচ্ছে H3BO3 তৈরি হবে। H3BO3কে হিট দেবো, হিট দেওয়ার পর ক্রিস্টাল B2O3 তৈরি হবে। আফটার দ্যাট B2O3 থেকে তৈরি হবে হচ্ছে ম্যাগনেসিয়াম, যখন মেশাবো তখন ম্যাগনেসিয়াম অক্সাইড পড়ে থাকবে আর বোরন পড়ে থাকবে, এটা হচ্ছে ব্রাউন কালারের বোরন পড়ে থাকবে। এইরকম করে আমরা বোরনকে পেতে পারি ইন্ডাস্ট্রিয়াল প্রসিডিওরে। আর সেই H3BO3 হচ্ছে খুবই দুর্বল অ্যাসিড, H3BO3 হচ্ছে খুবই দুর্বল, কারণ হচ্ছে যে H প্লাস প্লাস হচ্ছে H2BO3 মাইনাস হিসাবে থাকে। H প্লাসের প্রাধান্য খুব কম থাকে, এর মধ্যে OH প্লাসের প্রাধান্য অনেক বেশি থাকে। কেন থাকে আমি একটু পরে বলছি, কেন এটা হচ্ছে এটা আমি একটু পরে বলছি। তার আগে আমি একটা জিনিস বলে দিচ্ছি যে H3BO3 থেকে কী করে B2O3 অর্থাৎ বোরন ট্রাইঅক্সাইড আমরা কী করে পাচ্ছি, এই প্রসিডিওরটাই বলে দিচ্ছি। প্রথমে 100 ডিগ্রি টেম্পারেচার ইউজ করতে হবে। প্রসিডিওরটা হচ্ছে H3BO3 থেকে B2O3 আমরা কী করে পাবো। আমরা তো এখানে পেলাম B2O3 থেকে H3BO3 থেকে B2O3 পাচ্ছি, কিন্তু দেয়ার ইজ এ প্রসিডিওর টু গেটিং দিস। এখানে তিনখানা প্রসিডিওর আছে, পুরো প্রসিডিওরটা আমি তোমাকে বলছি কী করে পাওয়া যাবে। H3BO3কে প্রথমে 100 ডিগ্রি টেম্পারেচারে গরম করতে হবে, সেখান থেকে পাবো হচ্ছে HBO2, এটাকে বলা হয় মেটাবোরিক অ্যাসিড। মেটাবোরিক অ্যাসিডের সাথে সাথে পাবো হচ্ছে H2O, ওয়াটার পাবো। ওয়াটারটা দ্রবীভূত হয়ে যাবে কারণ 100 ডিগ্রি টেম্পারেচারে ওয়াটার বাষ্পীভূত হয়ে যায়, তো সেই কারণে গ্যাস হিসাবে। এটা হচ্ছে প্রথম প্রসেস। আরও হিট দিতে হবে, হিটটাকে বাড়াতে হবে, হিটটাকে বাড়িয়ে 100 ডিগ্রি থেকে 140 ডিগ্রিতে করতে হবে। 140 ডিগ্রিতে যদি আমি করি HBO2 করার পর সেখান থেকে তৈরি হবে হচ্ছে H2B4O7 প্লাস তার সাথে সাথে তৈরি হবে H2, আবার H2O তৈরি হবে H2B4O7। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় পাইরোবোরিক অ্যাসিড। পাইরোবোরিক অ্যাসিড। এবার পাইরোবোরিক অ্যাসিডের মধ্যে এবার লোহিত তপ্ত অবস্থায়, লোহিত তপ্ত মানে হচ্ছে আরও টেম্পারেচার বাড়িয়ে দেওয়া হলো, অলমোস্ট 700 to 800 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করে দেওয়া হয়, তাহলে H2B4O7 ভেঙে গিয়ে তৈরি হয়ে যাবে হচ্ছে B2O3 প্লাস H2O তৈরি হবে। সেম রকমভাবে জলটা বাষ্পীভূত হয়ে যাবে, B2O3 ক্রিস্টালাইন একদম স্বচ্ছ পদার্থটা পড়ে থাকবে। তো এইরকমভাবে হিটের প্রসিডিওরটা হচ্ছে এইরকম। একবারে টেম্পারেচার বাড়িয়ে দিলে it will be brittle and you will not going to get the B2O3. So this is the process. মানে আস্তে আস্তে টেম্পারেচার বাড়াতে হবে, টেম্পারেচার বাড়িয়ে আমরা এরকমভাবে H3BO3 থেকে অ্যাসিড থেকে আমরা অক্সাইড পেতে পারি। তো এটাকে অ্যাসিড টু অক্সাইড, হাউ টু গেট দ্য অ্যাসিড টু অক্সাইড, এতক্ষণ ধরে আমরা যে প্রসিডিওরগুলো বলছিলাম সেইটাকেই বিস্তারিতভাবে একটু যদি বলা হয় তাহলে এই রকম করে আমরা পাবো। এবার আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে যে তোমাদেরকে আমি কিছু প্রশ্ন বলছি, সেই প্রশ্নগুলো হচ্ছে যে একটা হচ্ছে যে হোয়াট উইল বি দ্য এন্ড অফ প্রোডাক্ট ওয়েন দ্য কার্বন রিয়াক্টস উইথ দ্য বোরিক অক্সাইড অথবা বোরন ট্রাইঅক্সাইডের সাথে যদি আমি কার্বনের রিয়াকশান করাই তাহলে সেখান থেকে আমি কী পেতে পারি। আমি অলরেডি দেখিয়ে দিয়েছি যে B2O3 এর সাথে যদি আমি কার্বনের রিয়াকশান করাই তাহলে আমরা কী পাচ্ছি,
সি, এটাকে কি বলা হচ্ছে, বোরন অক্সাইড, বোরন কার্বাইড পাওয়া যাচ্ছে, প্রচণ্ড শক্তিশালী, ইট ইজ হার্ডার দ্যান দ্য ডায়মন্ড, প্রচণ্ড শক্ত। এবার হচ্ছে যে হোয়াট উইল বি দ্য এন্ড প্রোডাক্ট অফ দ্য ম্যাগনেশিয়াম বোরাইড। ম্যাগনেশিয়াম বোরাইডের ক্ষেত্রে আমি কি বললাম, ম্যাগনেশিয়াম বোরাইডের ক্ষেত্রে ডাইব্রোমাইড পাওয়া যাবে। প্রথমে B2H6 পাওয়া যাবে, যেটা উদ্দায়ী। উদ্দায়ী মিনস হচ্ছে যে গ্যাসিয়াস। B2O3 এর মধ্যে দিয়ে B2H6 পাওয়া যাবে। আর কি পাওয়া যাবে, তার সাথে সাথে পাওয়া যাবে হচ্ছে MgOH2, ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড পাওয়া যাবে। এবার হচ্ছে যে আরেকটা প্রশ্ন হচ্ছে যে হাউ টু প্রডিউস দ্য বোরন ট্রাইফ্লুরাইড। বোরন ট্রাইফ্লুরাইড তৈরি করার প্রসিডিওর কি। বোরন ট্রাইফ্লুরাইড তৈরি করার জন্য যদি আমাকে B2O3 তৈরি করতে হয়, তাহলে B2O3 তৈরি করার জন্য BF3 যদি তৈরি করতে হয়, বোরন ট্রাইফ্লুরাইড যদি তৈরি করতে হয়, তাহলে বোরন ট্রাইঅক্সাইড এর মধ্যে দিয়ে প্রথমে CF2 ক্যালসিয়াম ফ্লুরাইড ইউজ করতে হবে, তার সাথে সাথে H2SO4 ইজ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ব্যবহার করার পর তৈরি হবে হচ্ছে BF3, তার সাথে তৈরি হবে হচ্ছে CaSO4, Ca আর SO4 মিলে CaSO4 তৈরি হবে, আর H2O তৈরি হবে। তো এইরকমভাবে আমরা বোরন ট্রাইঅক্সাইড থেকে বোরন ট্রাইফ্লুরাইড পেতে পারি। অক্সাইড থেকে হ্যালাইড পাচ্ছি, তার মানে এই রিয়াকশানটা কী হচ্ছে, অক্সাইড টু হ্যালাইড। হ্যালাইড কেন বলা হচ্ছে, এফ হচ্ছে হ্যালোজেন, তো সেই কারণে হ্যালাইড বলা হচ্ছে, হ্যালোজেন মৌল, সেই কারণে হ্যালাইড বলা হচ্ছে। এবার হচ্ছে যে হাউ টু প্রডিউস দ্য পিওর ডাইব্রোমাইড। ডাইব্রোমাইড কী করে পাওয়ার নিয়ম হচ্ছে পিওর কী করে পাবো। পিওর পাওয়ার জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড সাথে ইউজ করতে হবে হচ্ছে BCl3, বোরন ট্রাইক্লোরাইড ইউজ করতে হবে। তৈরি হবে হচ্ছে লিথিয়াম ক্লোরাইড, তার সাথে হতে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, দেন B2H6 এটা পাওয়া যাবে, ডাইবোরন পাওয়া যাবে, B2H6 পাওয়া যাবে। এটাকে আমি এইমাত্র বললাম ইথার ব্রোমাইড বললাম, কিছুক্ষণ আগে আমরা বললাম। তাহলে এটাকে ব্যালেন্স আউট করবো কী করে, এখানে 3 দেন 4, আফটার দ্যাট হিয়ার ইজ দ্য 3 বিকজ lithium is 3 over here, 3 over here, 3 is over here, 2 is over here. So this is how we will going to balance out the chemical equations. তো ডাইব্রোমাইড পাওয়া গেল। তো এবার হচ্ছে যে অ্যামোনিয়ার সাথে যদি বোরনের রিয়াকশন হয়, বোরন B2H6 এর যদি ডাইবোরনের যদি রিয়াকশন হয়, তাহলে কি তৈরি হবে, অ্যামোনিয়া হচ্ছে NH3 এর সাথে যদি ডাইবোরনের রিয়াক্ট করানো হয় তাহলে কি তৈরি হবে, তার মানে B2H6 যদি রিয়াক্ট করানো হয় তাহলে কি তৈরি হবে, যেটা তৈরি হবে সেটা হচ্ছে B2H6 ফুল স্টপ 2NH3। এটাকে একসাথে বলা হবে, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে হচ্ছে বোরাজোল বলা হয়, এটাকে একসাথে বলা হয় বোরাজোল। অথবা এরকমভাবে আমি বলতে পারি 3B2H6 তারপরে 2NH3, এইখান থেকে 2B3N3H6 প্লাস 12H2, হাইড্রোজেন হচ্ছে গ্যাস, সেই কারণে চিহ্নটা দেওয়া হলো। তো বোরাজোল হচ্ছে সমতলীয় ষড়ভুজ। এর কেমিক্যাল স্ট্রাকচার কীরকম হবে, কেমিক্যাল স্ট্রাকচারটা হলো ঠিক এই রকম। এটা হচ্ছে বোরাজোল, এটা হচ্ছে শেষ প্রোডাক্ট বোরাজোল। তাহলে প্রথমে NH3 এর সাথে B2H6 এর সাথে একটা কেলাস টাইপের জিনিস তৈরি হলো, সেটার থেকে তৈরি হলো হচ্ছে বোরাজোল। এবার এটার কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে আরেকবার করতে, কেমিক্যাল স্ট্রাকচারটা হচ্ছে B over here, N over here, then this is the chemical bond, their hands গুলো, then nitrogen has a lone pair, তো লোন পেয়ারগুলো দিয়ে দিলাম। এবার প্রত্যেকের সাথে একটা করে হাইড্রোজেন দিয়ে দাও, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন। তাহলে কী করে হলো, এখানে 3টে বি, এখানে B3 3টে রয়েছে, তাহলে তিনটে B3, নাইট্রোজেন রয়েছে হচ্ছে কটা, নাইট্রোজেনও 3টে রয়েছে, তো নাইট্রোজেন 3টে, অ্যান্ড হাইড্রোজেন কটা, হাইড্রোজেন 6টা, তোমার 6টা হাইড্রোজেন, 1 2 3 4 5 6। তো দিস ইজ দ্য কেমিক্যাল স্ট্রাকচার। বোঝা গেল তাহলে, এটাকে বলা হয় বোরাজোল। এটাকে অনেক সময় বোরাজোলকে অনেক সময় বলা হয় অজৈব বেঞ্জিন বা ইনঅর্গানিক বেঞ্জিন বলা হয়। তো বোরাজোলের আরেকটা নাম হচ্ছে অজৈব বেঞ্জিন, আরেকটা ইংরাজিতে বলা হয়
ইনঅর্গানিক বেঞ্জিন। বেঞ্জিন কেন বলা হচ্ছে? বেঞ্জিনকে অরিজিনালি বেঞ্জিন দেখতে হয় হচ্ছে এরকম। যদি আমি বেঞ্জিনকে দেখাই তাহলে বেঞ্জিন হচ্ছে সি 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 সি, এরকম করে বেঞ্জিন থাকে থেকে হাতের মধ্যে C6H6, কিন্তু এর ক্ষেত্রে ডবল বন্ড থাকে। এখানে কোনো ডবল বন্ড নেই, এখানে ডবল বন্ড রয়েছে, এখানে ডবল বন্ড রয়েছে, এই জন্য এটাকে বলা হয় ইনঅর্গানিক বেঞ্জিন। বেঞ্জিন হচ্ছে অর্গানিক। অর্গানিক যখন কেমিস্ট্রি পড়ানো হবে তখন অর্গানিক কেমিস্ট্রির মধ্যে বেঞ্জিন বারবার করে বেঞ্জিন আসবে। তো এটা অর্গানিক নয়, এটা ইনঅর্গানিক বেঞ্জিন দেখতে বলা হচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা গেল, নিশ্চয়ই বোঝা গেল। এইবার হচ্ছে যে আরেকটা যদি প্রশ্ন করানো হয়, প্রশ্ন দেওয়া হয়, তো বলা হচ্ছে যে বোরিক অক্সাইড এবং ক্যালামাইট থেকে কিভাবে বোরাক্স পাওয়া যাবে। একই রকমের জিনিস বারবার করে প্রশ্ন করে ঘুরিয়ে ঘুরিয়ে বলা হচ্ছে, সেম জিনিস বারবার করে বলা হচ্ছে। বোরিক অ্যাসিড আর ক্যালামাইট থেকে কী করে পাওয়া যাবে, এটা আমি আগে একবার বলেছি, তবু আমি বোরাক্স কী করে পাওয়া যাবে, মানে বোরিক অ্যাসিড থেকে বোরাক্স কী করে পাওয়া যাবে। বোরিক অ্যাসিডের ফর্মুলা কেমিক্যাল কি H3BO3, আর বোরাক্স হচ্ছে Na2B4O7। এইখানে কী করে আসা যাবে? আসার নিয়ম হচ্ছে যে প্রথমে H3BO3 এর সাথে একসাথে নিতে হবে, কার সাথে নিতে হবে? সোডিয়াম কার্বনেটের সাথে রিয়াক্ট করানো হবে। করালে কি হয়ে যাবে? Na2B4O7 প্লাস 6H2O প্লাস CO2 তৈরি হয়ে যাবে, তৈরি হয়ে গেল, বোরাক্স তৈরি হয়ে গেল। H3BO3 থেকে বোরাক্স পাওয়া গেল। এবার যদি বোরিক অ্যাসিড থেকে, এবার বোরিক অ্যাসিড ইউজ করব না, বোরিক অ্যাসিডের জায়গায় কি করব? কোলেমানাইট ইউজ করব। কোলেমানাইট মানে হচ্ছে Ca2B6O11, এইখান থেকে তৈরি হবে হচ্ছে বোরাক্স, তার মানে Na2B4O7। তার মানে কি করে কেমিস্ট্রি কি করে বুঝতে হবে যে এখান থেকে কি করে এখানে আসা যাবে। এখানে আসার নিয়ম হচ্ছে যে Ca2B6O11 এর সাথে রিয়াক্ট করানো হবে, সেমভাবে Na2CO3 কে রিয়াক্ট করানো হলে কি তৈরি হবে? Na2B4O7, যেটাকে বোরাক্স বলা হচ্ছে, তার সাথে সাথে তৈরি হবে হচ্ছে NaBO2, সোডিয়াম বোরেট, তার সাথে সাথে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, CaCO3 তৈরি হবে, ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে। আবার একই রকমভাবে যদি আমার যেটা পড়ে রয়েছে এই NaBO2 যেটা পড়ে রয়েছে সেটার মধ্যে দিয়ে যদি আমি যদি এটার মধ্যে দিয়ে যদি এই জিনিসটার মধ্যে দিয়ে যদি কার্বন ডাই অক্সাইডকে যদি আমি চালনা করি এক্সট্রা, তাহলে আবার এটা বোরাক্স তৈরি হয়ে যাবে। তার মানে Na2B4O7 তৈরি হয়ে যাবে। তার মানে এই যে বাই প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটা ক্যান্সেল আউট হয়ে যাবে ফর দ্য এক্সট্রা প্রেজেন্স অফ দ্য কার্বন। তার মানে আমি ক্যালামানাইট থেকে যখন তৈরি করছি তখন আমাকে দুবার রিয়াকশন করানো হচ্ছে। প্রথমে সোডিয়াম কার্বনেট দিয়ে প্রথমে বোরাক্স তৈরি করা হচ্ছে, বাট নট ইন দ্য পিউরিফাইড ফর্ম, বাট ইম্পিউরিটিস থাকছে। ইম্পিউরিটিস কোনটা? এইটা NaBO2 হচ্ছে ইম্পিউরিটি মানে হচ্ছে এক্সট্রা, এটা আমার চাই না অথচ রয়ে গেছে। সো দ্যাট ইজ ওয়াই দ্যাট ইজ কল দ্য ইম্পিউরিটি। তো টু রিডিউস দ্য ইম্পিউরিটি অর টু কার্টেল দ্য ইম্পিউরিটি আমাকে কী করতে হচ্ছে? এর সাথে রিয়াক্ট করানো হচ্ছে কার্বন ডাই অক্সাইডকে যখন আমি রিয়াক্ট করাচ্ছি তখন তৈরি হয়ে যাচ্ছে হচ্ছে Na2B4O7। দিস ইজ ইন দ্য পিওর ফর্ম, বাট Na2CO3 আবার তৈরি হয়ে যাচ্ছে, বাট এখানে পিউরিফিকেশনটা খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট ইজ হাউ টু প্রডিউস দ্য কোলেমানাইট টু বোরাক্স। পিউরিফিকেশন ইজ দ্য ডিফারেন্ট প্রসেস, ইট ইজ অ্যান ইন্ডাস্ট্রিয়াল প্রসেস। যখন ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি পড়ানো হবে তখন সেই ক্ষেত্রে কী করে আরও পিউরিফাই করা যায় সেই জিনিসগুলোকে আরও বলে দেওয়া হবে। এইবার হচ্ছে যে বোরাক্স থেকে আমি কি করে, এবার হচ্ছে যে Na2B4O7 থেকে আমি কি করে H3BO3 কি করে তৈরি করব। এটা তৈরি করার প্রসিডিওরটা কি? এটা তৈরি করার প্রসিডিওরটা হলো যে প্রথমে Na2B4O7 এর সাথে রিয়াক্ট করাবো কাকে? ওয়াটার দিয়ে, তৈরি হবে হচ্ছে NaBO2 সোডিয়াম ডাইব্রোমাইট, তার সাথে সাথে H3BO3 তৈরি হয়ে গেল। কিন্তু এইটাকে ক্যান্সেল আউট করানো হবে। টু ক্যান্সেল দিস আউট আমাকে এক্সট্রা আবার ওয়াটার অ্যাড করতে হবে। NaBO2 এর সাথে যদি আমি এক্সট্রা ওয়াটার অ্যাড করি তাহলে তৈরি হয়ে যাবে হচ্ছে NaOH তৈরি হয়ে যাবে, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়ে যাবে,
আর হচ্ছে H3BO3 তৈরি হয়ে যাবে। বোঝা গেল তাহলে? সেই জন্য এখানে ব্যালেন্স আউট করার জন্য এখানে 3, দেন 2 and 2, হিয়ার 4 and 2 and 2 and 2, দেখবে ব্যালেন্স আউট হয়ে গেছে। তো অ্যাট লাস্ট আমরা কি রিয়াকশানটা পাবো? Na2B4O7 প্লাস হচ্ছে 7H2O, 7 কেন 4 আর 3 যোগ করলে 7 ইকুয়ালস টু হচ্ছে 2NaOH প্লাস 4H3BO3 তৈরি হয়ে গেল, বোরিক অ্যাসিড তৈরি হয়ে গেল। তার মানে বোরাক্স টু বোরিক অ্যাসিড তৈরি হয়ে গেল। বোঝা গেল তাহলে? এবার যেটা আমি বলবো সেটা হচ্ছে যে কি করে আমরা বুঝতে পারবো যে মানে যে বোরাক্সের জলীয় দ্রবণে যদি আমি ফেনলফথ্যালিন যোগ করি তাহলে দ্রবণের বর্ণ গোলাপি রঙের হয়ে যায়। এই অবস্থায় গ্লিসারিন যোগ করলে কেন বর্ণহীন হয় কেন? আমি যদি বর্ণহীন, এই বর্ণ চেঞ্জ করার গল্পটা আসছে হচ্ছে যে কোথার থেকে? গল্পটা আসছে হচ্ছে যে হাইলি অ্যাসিডিক না হাইলি বেসিক মানে হচ্ছে ক্ষারীয় না অ্যাসিডিক। H3BO3 এর সাথে যখন আমি যদি Na2B4O7, প্রশ্নটা হলো এইরকম যে Na2B4O7 Na2B4O7 বোরাক্স হচ্ছে ক্ষারীয় না অ্যাসিডিক? মানে বেসিক না অ্যাসিডিক? ক্ষারীয় না অ্যাসিডিক? যদি আমি বলি তাহলে হচ্ছে বোরাক্স হচ্ছে ক্ষারীয়, অ্যাসিডিক হওয়ার কথা কিন্তু অ্যাসিডিক হয় না, ক্ষারীয় হয়ে যায়। তার কারণ হচ্ছে যে Na2B4O7 এর সাথে যখন ওয়াটার অ্যাড করা হচ্ছে, ওয়াটার অ্যাড করার সাথে সাথে তৈরি হচ্ছে কি 4H3BO3 তৈরি হচ্ছে, তার সাথে তৈরি হচ্ছে NaOH। প্রথমে আমি বলেছি H3BO3 হচ্ছে খুব উইক অ্যাসিড কেন? এর সাথে H প্লাসের যে কনসেন্ট্রেশন অফ H প্লাস থাকে সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে প্রচণ্ড কম। এই কনসেন্ট্রেশনটা হচ্ছে প্রচণ্ড কম কম্প্যারিজন টু টু দ্য NaOH কে যখন ভাগ করা হচ্ছে ক্যাটায়ন আর অ্যানায়নে, তখন Na প্লাস আর OH মানে হাইড্রক্সিল আয়নের কনসেন্ট্রেশন অনেক বেশি। তার মানে হাইড্রোজেনের আয়নের কনসেন্ট্রেশন হচ্ছে অনেক কম। কার থেকে? এর থেকে, OH মাইনাসের থেকে অনেক কম। তো সেই কারণে কী হয়ে যাচ্ছে, এই যখন Na2B4 এর দ্রবণ তৈরি করা হচ্ছে এটাকে ক্ষারীয় হিসাবে চিহ্নিত করা হচ্ছে। সেই কারণেই যখন আমি ফেনলফথ্যালিন যোগ করা হচ্ছে তখন সেই বর্ণটা গোলাপি রঙের হয়ে যাচ্ছে। বাট সেই অবস্থাতে যদি আমি গ্লিসারিন যোগ করি তাহলে সেটা আর হচ্ছে না, তাহলে সেখানে একটা চিলেট জাতীয় যৌগ তৈরি হয়ে যাচ্ছে গ্লিসারিন যোগ করলে। বোঝা গেল তাহলে? এইরকমভাবেই বোরনের এই সমস্ত রিয়াকশানই আছে। আর একটা জিনিস আমি প্রথমে বলেছিলাম যে বোরন ট্রাইঅক্সাইডকে কেন বোরন সেস্কুই অক্সাইড বলা হয়, তার মানে B2O3 কেন বলা হয় হচ্ছে যে বোরন সেস্কুই অক্সাইড কেন বলা হয়, তার কারণ হচ্ছে যে আমরা যদি বাংলায় আমরা দেড় গুণকে, বাংলায় যে আমাদের 1.5কে আমরা ইংরাজিতে সেস্কুই বলি। সেই কারণেই কেন সেস্কুই বলা হচ্ছে, অ্যাকচুয়ালি B2O3 এইরকমভাবেও লেখা যায়, BO and 1.5 is over here on the prefix of the oxygens। তো সেই কারণে এটাকে বলা হয় বোরন সেস্কুই অক্সাইড। বোঝা গেল তাহলে? এবার আমি কিছু জিনিস, একটা প্রশ্ন বলছি, সেই প্রশ্নটা হচ্ছে যে আমি ক্যালামানাইট ইউজ করেছি। সাপোজ পরীক্ষার সময় কেমন করে দেবে? পরীক্ষার সময় এরকম করে দেবে, কোলেমানাইট ইউজ করছি, কোলেমানাইটের মধ্যে দিয়ে SO2 যোগ করছি, অতিরিক্ত মানে হচ্ছে এক্সট্রা SO2 ইউজ করছি, একটা যৌগ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে A। আবার A যৌগের সাথে Na2CO3 অ্যাড করছি, সেইখানে B তৈরি হচ্ছে। আবার B যে যৌগটা তৈরি হচ্ছে তার মধ্যে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করছি, তার সাথে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড করার পর C যৌগ তৈরি হচ্ছে, তার সাথে হাইড্রোজেন ফ্লুরাইড যোগ করার পর সর্বশেষে তৈরি হচ্ছে D। তার মানে এই কোলেমানাইট থেকে যে Dটা পাওয়া যাচ্ছে সেই যৌগটি কি? পরীক্ষার সময় এরকম করে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো প্রথমে আমি কি ইউজ করছি? প্রথমে আমি মানে আমি এটাকে সলভ করে দিচ্ছি। Ca2B6O11, তার সাথে আমি কি যোগ করছি? SO2 যোগ করছি। SO2-র সাথে ওয়াটার যোগ করতে হবে। ওয়াটার যোগ করার পর তৈরি হচ্ছে H3BO3 তৈরি হচ্ছে। H3BO3-র সাথে তৈরি হচ্ছে ক্যালসিয়াম বাইসালফেট,
তৈরি হচ্ছে, এখানে 4, এটা হচ্ছে 2, এটা তৈরি হচ্ছে। তার মানে এ যৌগটা কি তৈরি হচ্ছে, এ যৌগটা তৈরি হচ্ছে H3BO3। তার মানে এতে কি লিখব, এতে লিখব হচ্ছে H3BO3। এবার H3BO3 এর সাথে কি যোগ করছি, H3BO3 এর সাথে আমি কি যোগ করছি, Na2CO3, সোডিয়াম কার্বনেট যোগ করছি, Na2CO3 যোগ করছি। সোডিয়াম কার্বনেট যোগ করার সাথে সাথে কি তৈরি হয়ে যাচ্ছে, বোরাক্স তৈরি হয়ে যাচ্ছে, Na2B4O7, তার সাথে সাথে কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড H2O তৈরি হচ্ছে। একই সাথে আমাদের এই ব্যালেন্সিংগুলো করে করে যেতে হবে, পরীক্ষার সময় ব্যালেন্স আউটগুলোকে করে দেখাতে হবে। তো ব্যালেন্স আউট না করলে মার্কস কেটে নেবে। তো আমাদের যে বি যৌগটা তৈরি হচ্ছে সেটা কি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে Na2B4O7 তৈরি হচ্ছে, বোরাক্স তৈরি হচ্ছে। এবার বোরাক্স তৈরি হওয়ার পর তারপরে আমরা কি করছি, NH4Cl অ্যাড করছি ইন দ্য প্রেজেন্স অফ 1200 ডিগ্রি টেম্পারেচার। তার মানে Na2B4O7 তার সাথে আমি যোগ করছি হচ্ছে NH4Cl যোগ করছি। যোগ করার সাথে সাথে কী তৈরি হয়ে যাবে, এইখানে যে সোডিয়াম রয়েছে এইখানে ক্লোরিন রয়েছে, তাহলে সোডিয়াম আর ক্লোরিন হচ্ছে সবসময় একসাথে চলে যাবে, NaCl নুন তৈরি হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাবে, সোডিয়াম ক্লোরাইডের সাথে Bn তৈরি হয়ে যাবে, বোরন নাইট্রাইট তৈরি হয়ে যাবে। বোরন নাইট্রাইটকে ইনঅর্গানিক কী বলা হবে, Bn3 এই হিসাবে থাকে, আমি প্রথমে দেখিয়ে দিয়েছি। এটার মধ্যে বন্ধন দৈর্ঘ্য হচ্ছে 1.45 অ্যাংস্ট্রম, প্রথমে আমি বলে দিয়েছি। এবার হচ্ছে যে এরপরে তৈরি হচ্ছে, তার সাথে সাথে তৈরি হচ্ছে B2O3 তৈরি হচ্ছে, আর তৈরি হচ্ছে 4H2O। এবার হচ্ছে যে আমি কোনটাকে নেব, আমি B2O3কে নেবো না Bn নেবো, কারণ দুটোই বোরনের সাথে আছে। তো আর আমি এফকে নেব, কারণ এফকে নেব কেন, তার কারণ হচ্ছে যে এর সাথে আমি Bn এর রিয়াকশান করাবো, মানে HF যেহেতু প্রেজেন্স রয়েছে, হাইড্রোজেন ফ্লুরাইড যেহেতু রয়েছে, সেই কারণে আমি Bnকে নেবো, বোরন নাইট্রাইটকে নেবো। নাইট্রাইটকে নেওয়ার পর এর সাথে যখন আমি রিয়াকশান করাবো, HF এর যখন রিয়াকশান করাবো, রিয়াকশান করিয়ে আমি পাবো কি NH4BF4। এটাকে বলা হচ্ছে অ্যামোনিয়াম ফ্লুওবোরেট বলা হয়, অ্যামোনিয়াম ফ্লুওবোরেট বলা হয় বাংলায়। তো এই জিনিসটা আমরা হচ্ছে ডিতে আমরা পাচ্ছি কি, ডিতে আমরা পাচ্ছি হচ্ছে NH4BF4, আর সিতে আমরা কি পেলাম, সিতে আমরা পেলাম হচ্ছে বিএন পেলাম। তাহলে বোঝা গেল। তো বোরন অনেকটা কার্বনের মতনই, কারণ কার্বনের ঠিক আগের যৌগটাই হচ্ছে, আগের মৌলটাই হচ্ছে বোরন। বোরন হচ্ছে 5, কার্বন হচ্ছে 6। বোরন দিয়ে, সেই জন্য বোরন দিয়ে ইনঅর্গানিক কম্পাউন্ডস, যেমনি কার্বনের ক্ষেত্রে কার্বন দিয়ে অর্গানিক সব জিনিসপত্র তৈরি করা যায়, অর্গানিক কেমিস্ট্রি তৈরি করা যায়, বোরনের ক্ষেত্রে ইনঅর্গানিক, সিমিলার টু দ্য কার্বন ডাইঅক্সাইড বাট নট দ্যাট মাচ অফ সিমিলার। এবার হচ্ছে যে বোরনের যে গ্রুপ আছে সেইখানে যে সমস্ত আরও যে মৌলগুলো রয়েছে সেইগুলো যেমনি বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম, এই সব হচ্ছে ধাতু, বোরন বাদে, এক্সেপ্ট বোরন বাদে বাকি সবাই ধাতু। ঠিক আছে, এবার আমি একটা একটা ইকুয়েশন বলে দিচ্ছি, যেখান থেকে মোটামুটি সমস্ত জায়গাতে চলে যাওয়া যাবে, বোরন জাতীয় সমস্ত বোরাক্স থেকে তৈরি করা যাবে। তো আমি কি তৈরি করব, Na2B4O7, 10H2O, কারণ এটা হচ্ছে বোরাক্সের কেলাস। এর সাথে আমি কি যোগ করব, এর সাথে আমি HCl যদি আমি যোগ করি, তাহলে আমার কি তৈরি হচ্ছে, H3BO3, অর্থোবোরিক অ্যাসিড বা বোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। সেই তার মধ্যে যদি আমি NaOH, আবার যদি ক্ষার যোগ করি, এখানে অ্যাসিড যোগ করলাম, এখানে এসে যদি আমি ক্ষার যোগ করি, আবার বোরাক্স তৈরি হয়ে যাবে, Na2B4O7। তাহলে পরীক্ষার সময় যদি বলে বোরাক্স টু বোরাক্স কী করে তৈরি করা যায়, তাহলে এই ইকুয়েশনটা দিতে হবে, বোরাক্স টু বোরাক্স, তাহলে এই ইকুয়েশনটা তৈরি হবে। এইবার হচ্ছে যে H3BO3 এর মধ্যে আমি আবার তীব্র হিট দেবো, প্রচণ্ড হিট দেবো আর প্রচণ্ড চাপ দেবো, চাপ দিলে কী তৈরি হবে, B2O3 তৈরি হয়ে যাবে, ক্রিস্টাল জাতীয় জিনিস তৈরি হয়ে যাবে। এর মধ্যে আবার ম্যাগনেশিয়ামকে অ্যাড করবো, ম্যাগনেশিয়ামের চূর্ণ অ্যাড করবে, তার মধ্যে আবার হিট দেবো, হিট দেওয়ার পর কী তৈরি হয়ে যাবে, বোরন তৈরি হয়ে যাবে। এবার এই বোরন থেকে, এবার যদি বোরনের সাথে যদি আমার নাইট্রোজেন গ্যাসকে ইউজ করা হয়, তাহলে আমার কি তৈরি হয়ে যাবে, বোরন নাইট্রাইট তৈরি হয়ে যাবে। আবার বোরন নাইট্রাইটের মধ্যে যদি আমি H2O অ্যাড করি, তাহলে আবার আমার H3BO3 তৈরি হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে কী করে H3BO3 থেকে আবার H3BO3তে আসা যাবে। তার মানে এই পুরো এই রিয়াকশানটা করে দেখাতে হবে। আবার যদি আমি এই বোরনের মধ্যে যদি আমি নাইট্রোজেন যোগ করলাম না, এবার
এর সাথে আমি যোগ করব কি, এর সাথে আমি কার্বনকে যোগ করবো, ক্লোরিনকে যোগ করবো। ক্লোরিনকে আমি যোগ করি তাহলে আমার কী তৈরি হয়ে যাবে, BCl3 তৈরি হয়ে যাবে, বোরন ট্রাইক্লোরাইড তৈরি হয়ে যাবে। বোরন ট্রাইক্লোরাইডের সাথে মধ্যে যদি আমি আবার জল দিই তাহলে আবার আমার তৈরি হয়ে যাবে হচ্ছে H3BO3 তৈরি হয়ে যাবে। এবার এই দুটো তো যোগ করা হলো, কিন্তু আমি এই দুটোকে যোগ না করে যদি আমি ম্যাগনেশিয়ামকে অ্যাড করি তাহলে আমার কী তৈরি হয়ে যাবে, ম্যাগনেশিয়ামকে অ্যাড করলে তৈরি হয়ে যাবে Mg3B2 তৈরি হয়ে যাবে। Mg2B3 এর মধ্যে যদি আমি HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি আমি যোগ করি তাহলে আমার B2H6 তৈরি হয়ে যাবে। বোঝা গেল তাহলে? দিস ইজ দ্য জিস্ট। ইউজিং দিস ইউ ক্যান সলভ any kind of equations or any kind of reactions related to the boron. বোঝা গেল তাহলে? তো দিস ইজ ইট। তো ইফ ইউ হ্যাভ any questions, so you can ask me through the message, through your comments. I would encourage you to make the comments if you have anything. Please do ask me the questions. Thank you very much.